সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই সুন্দর একটা সেশনে অ্যাটেন্ড করার জন্য। আমাদের আজকের যে সেশন, ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ। আমরা প্রতিনিয়ত বিভিন্ন সময় বলে থাকি যে জলবায়ু পরিবর্তন যার ফলশ্রুতিতে আমাদের ন্যাচারাল ডিজাস্টার এর প্রভাবটা খুব বেশি হচ্ছে। প্রকৃতির সাথে আমাদের যুদ্ধ করতে হচ্ছে, প্রকৃতিকে আমরা প্রতিপক্ষ করতেছি। তো বাট আসলে এই জিনিসটা কি, কোথা থেকে আসলো বা আসলে এই জলবায়ু পরিবর্তনটা কত দিনের ফলাফল, জলবায়ুটা কি, এই সব কিছু মিলে খুব সুন্দর এবং তথ্যবহুল আমাদের আজকে একটা সেশন কন্ডাক্ট হবে। আর এই সেশনটাকে কন্ডাক্ট করবেন মুস্তাফিজুর রহমান রাজু স্যার। উনি অ্যাজ অ্যান এক্সপার্ট ইজ ওয়ান ইএইচএস এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড সেফটি ইস্যুতে। উনি আছেন বাংলাদেশের টপ মোস্ট অর্গানাইজেশন ওয়ালটন গ্রুপ, যেটা আমরা সবাই ওয়ালটন দেশীয় পণ্য বা আমাদের পণ্য নামে একটা স্লোগান দিয়ে তাদের বাজারজাত প্রক্রিয়াটা করে থাকেন, সেই অর্গানাইজেশনে আছেন। রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, ওনার একাডেমিক পার্ট, ওনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সবকিছু মিলে, এবং এই পার্টটাতে ওনার আহ, যে বিভিন্ন লিটারেচার, এই সবকিছু মিলে আমরা ওনার কাছ থেকে একটা ভালো সেশন উপহার পাবো। বাট এই জায়গাটাতে আমাদেরকে যারা, দ্যাট মিনস আমরা পার্টিসিপেন্ট, আমাদের সহযোগিতাটা খুব প্রয়োজন হবে। প্রথমত হচ্ছে অনলাইন ট্রেনিংটা যখনই করবেন তখন আপনার পক্ষ থেকে যদি কোনো সময় সাউন্ড রেজ হয়, তখন পুরা ট্রেনিং এ, অর্থাৎ আমাদের এখানে যদি অলরেডি 35 পার্টিসিপেন্ট এখানে অ্যাটেন্ড করেছেন, ছোট্ট একটা শব্দ হলে 35 পার্টিসিপেন্টই এখানে অ্যাবসেন্টিজম চলে আসে। সেকেন্ড ওয়ান হচ্ছে, এই জায়গাটাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যখন আমি কথা বলবো ঠিক সেই মুহূর্তেই আমার স্পিকারটাকে অন করব, আদারওয়াইজ সমস্ত টাইমটাকে আমাকে স্পিকারটা অফ রাখতে হবে, যেহেতু একেবারেই শর্ট টাইম। সো এই শর্ট টাইমের ভিতরে আমাদের শেষ করতে হবে, তথ্য দিতে হবে, অ্যান্সার করতে হবে, প্রশ্ন করতে হবে। সবার এই সহযোগিতাটাও দরকার, যেন একই প্রশ্ন বারবার না হয়। শেয়ারিং পার্টটা যেন অনেক লং টাইম না চলে আসে। যদি কোর্সটাতে আমাদের ভালো কিছু থাকে, আশা করি পরবর্তী সময় আমরা লং কোর্স দিতে পারবো। ওকে, থ্যাংক ইউ। রাজু স্যার, প্লিজ স্টার্ট করেন আপনার সেশনটাকে। আপনি আপনার মতো করে এখন চালান। আপনার সহযোগিতায় আমাদের অফিসিয়াল আরো টিম মেম্বার আছেন, মিস্টার ফরিদ উদ্দিন এবং মিস্টার আল জাবেদ। সার্বিক সহযোগিতায় আপনার সাথে এরা থাকবেন। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনিরুজ্জামান ভাইকে, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আজকে আমার কথা শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আসতেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি অলরেডি ভাই বলেছেন আপনাদের। আজকে আমাদের আলোচনার টপিক, ডিসকাশন টপিক হচ্ছে ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অন এনভায়রনমেন্ট ইন বাংলাদেশ। আসলে ক্লাইমেট ক্লাইমেট বা এনভায়রনমেন্ট এইগুলা নিয়ে আমরা আসলে শুধুমাত্র আমার মনে হয় যে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা মুখে মুখে আমরা খুব বেশি সোচ্চার, বাট আসলে আহ, পরিবেশ সংক্রান্ত বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে চিন্তা আমাদের খুব বেশি না জাতি হিসাবে। তো আমরা যখন খুব গরম পড়ে যায়, হট ওয়েদার হয়, তখন আমরা সবাই ফেসবুকে অনেক পোস্ট দিই, অনেক ডিসকাশন করি, অনেক পরামর্শ দিই, বাট দিন শেষে দেখা যায় যে আমরা আসলে নিজেরা ক্লাইমেট চেঞ্জ আসলে কেন হচ্ছে, রুট কজ অ্যানালাইসিস বা ক্লাইমেট চেঞ্জ আমার দ্বারা যাতে না হয় সে বিষয়ে উদ্যোগ আমাদের তুলনামূলক কম। তো আরেকটি বিষয় বলতে চাই যে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, পৃথিবীটা আহ, এবং অন্যান্য যে গ্রহ আছে আমাদের পাশে, তো এই গ্রহের সাথে ডিফারেন্টটা আমাদের কি? ডিফারেন্ট মূলত আসলে এখানে একটা জলবায়ু আছে, একটা ওয়েদার, আবহাওয়া বা একটা চাদরে মোড়ানো আছে আর কি আমাদের পৃথিবীটা, যেটা অন্যান্য গ্রহে নাই। যেমন আমাদের পৃথিবীর উপর একটা সুন্দর ওজোন লেয়ার আছে,
তো এই লেয়ারটা কি করে যে বিভিন্ন ক্ষতিকারক রশ্মি ইউভি বা অন্যান্য ক্ষতিকারক যেটা আছে পৃথিবীতে আসতে দেয় না, বাধা প্রদান করে। তো আমরা কি করি আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে, আমাদের ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে আমরা নিজেরা সেই ওজোন লেয়ারটা আস্তে আস্তে ডিপ্লেট করে ফেলি। তো এটা হচ্ছে আমাদের আহ, পক্ষ থেকে আমাদের কর্মকাণ্ড। যেমন আর যদি বাংলাদেশের পার্সপেক্টে বলি, দেখা যায় যে আমরা ছোটবেলায় দেখেছি বা শুনেছি যে বাংলাদেশ হচ্ছে 6 ঋতুর দেশ। আপনারা হয়তো শুনেছেন। বাট এই ক্লাইমেট চেঞ্জের ফলে আসলে 6 ঋতুর দেশ এখন দেখা যায় না। এখন মূলত মেইনলি হচ্ছে 2টা ঋতু, মানে গ্রীষ্ম এবং শীতকাল। তো এগুলা কিন্তু সবই ক্লাইমেট চেঞ্জের প্রভাব আর কি। তো আজকে আমরা এই আলোচনার মাধ্যমে, ডিসকাশনের মাধ্যমে আমরা এই ক্লাইমেট চেঞ্জের কি কি ইফেক্ট আছে এবং বাংলাদেশে মেইনলি কি কি ইফেক্ট করতেছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের আলোচনায় আপনাদের সাথে আছি আমি, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাজু। মনিরুজ্জামান ভাই অলরেডি বলেছেন। আমি মেইনলি কাজ করছি এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি, কেমিক্যাল ম্যানেজমেন্ট এবং সেফটি বিষয়ে। আহ, প্রায় 10 বছর ধরে আমি কাজ করতেছি। আমি কর্মরত আছি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসিতে ডেপুটি হেড অফ ইএসএস হিসাবে। আপনারা জানেন ওয়ালটন বাংলাদেশের ইলেকট্রনিক্স এবং হোম অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচার হিসাবে লিডিং একটি কোম্পানি। তো এর আগে আমি ইউএলভিএস বাংলাদেশ লিমিটেডে কাজ করেছি। আহ, বিভিন্ন বিষয়ে কাজ করে যাচ্ছি আপনাদের দোয়ায়। তো আমি এমএসসি এবং বিএসসি করেছি অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। এছাড়াও আমি এমএসসি করেছি এনভায়রনমেন্টাল সায়েন্সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। তো আজকে আমরা আহ, যে প্রতিষ্ঠানের সৌজন্যে আসলে এই সুন্দর একটি ডিসকাশন আমরা করতে করতে যাচ্ছি, আহ, সেটা হচ্ছে এমএস সিটি, খুবই স্বনামধন্য একটি প্রতিষ্ঠান। এটি মেইনলি অডিট, কনসালটেন্সি, ট্রেনিং, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্যালিব্রেশন টেস্ট এবং আপনারা খুব ভালো জানেন এই সার্ভিসগুলা সারা দেশব্যাপী খুব সুনামের সাথে, দক্ষতার সাথে দিয়ে যাচ্ছেন। তো আসলে আজকের প্রশিক্ষণটি আহ, আমি 2 ঘন্টার মধ্যে, মানে রাত 10টার মধ্যে শেষ করার চেষ্টা করব। সর্বশেষ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে সবাই একটু নোট রাখবেন। আমরা আমাদের সেশন শেষে সবগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং আমার সাথে আরো আছেন মনির ভাই আছেন, তার টিম আছেন, এছাড়াও জাহাঙ্গীর আলম ভাই আছেন। আহ, উনি আমাদের সহযোগী হিসাবে আজকে প্রশিক্ষণে বা আজকের লার্নিং সেশনে উপস্থিত আছেন। তো প্রত্যেক জিনিসের একটা উদ্দেশ্য থাকে, বা উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না। আজকে আমরা যে এখানে বসেছি আমাদের উদ্দেশ্য আছে। আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে 3টা এই লার্নিং সেশনে। সেটা হলো আপনাদের মধ্যে বা পার্টিসিপেন্ট যারা আছে তাদের মধ্যে আলোচনার মাধ্যমে ক্লাইমেট চেঞ্জ সম্পর্কিত অ্যাওয়ারনেস বৃদ্ধি করা। দ্বিতীয়ত হচ্ছে আহ, আপনাদেরকে বা আমাদের সবাইকে ক্লাইমেট চেঞ্জ বিষয়ে আরো বেশি দায়বদ্ধ করা। এবং আমাদের যে স্কিল আছে ক্লাইমেট চেঞ্জ বা ক্লাইমেট চেঞ্জ প্রিভেনশন সম্পর্কে আমাদের যে স্কিলটা আছে সেটাকে আর একটু ডেভেলপ করা। এই 3টি মেইন উদ্দেশ্য নিয়ে আসলে আজকে আমরা এখানে বসেছি। তো আজকে আমরা যে বিষয়গুলো ডিসকাশনের মধ্যে আনার চেষ্টা করব, আহ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। হোয়াট ইজ ক্লাইমেট? প্রথমে তো আসলে জানতে হবে যে ক্লাইমেটটি কি। আপনারা সবাই কম বেশি জানেন, এখানে যারা আছেন মোটামুটি সিনিয়র এবং অনেক সিনিয়রদের আমি দেখতে পাচ্ছি, আপনারা ওয়েল নোন। বাট তারপরও আমরা একটু বেসলাইন গুলা চেষ্টা করবো আলোচনা করার। ক্লাইমেট চেঞ্জ কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশে, এবং ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট আসলে কি সেটা নিয়ে আলোচনা করা হবে। ক্লাইমেট চেঞ্জ কি কি মেইন ইফেক্ট কি কি আছে সেগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করা হবে। এবং নেগেটিভ ইম্প্যাক্টের পাশাপাশি ক্লাইমেট চেঞ্জের কিছু পজিটিভ ইম্প্যাক্টও আছে, সেটা নিয়ে আলোচনা ডিসকাশন হবে। এবং ক্লাইমেট চেঞ্জের জন্য আসলে রেসপন্সিবল কি জিনিস, কি জন্য আসলে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আহ, এছাড়াও বিভিন্ন ওয়ে কিভাবে আমরা ক্লাইমেট চেঞ্জ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, আমাদের এই প্ল্যানেটকে রক্ষা করতে পারি, সে বিষয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা জানি যে হোয়াট ইজ ক্লাইমেট। আপনারা সবাই জানেন, আগেই বলেছি। ক্লাইমেট হচ্ছে আসলে একটা
দীর্ঘ সময়ের ওয়েদারের এভারেজ ওয়েদার। নর্মালি হচ্ছে টাইমটা ধরা হয় 30 বছর। 30 বছরের যে গড় ওয়েদার, আবহাওয়া, সেটাকেই নর্মালি ক্লাইমেট বলা হয়। তো ক্লাইমেট, অনেকে বলে যে ক্লাইমেট এবং ওয়েদারের ডিফারেন্টটা কি। খুবই সিম্পল কোশ্চেন। ওয়েদার হচ্ছে শর্ট টার্মের যে সিচুয়েশন, সেটাকে আমরা বলি ওয়েদার, এবং লং টার্ম মানে 30 বছরের গড় যেটা, সেটাকে আমরা বলি ক্লাইমেট। তো ক্লাইমেট চেঞ্জ আসলে কেন গুরুত্বপূর্ণ? ক্লাইমেট চেঞ্জ হলে আসলে কি হচ্ছে? ক্লাইমেট চেঞ্জ আসলে গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ ক্লাইমেট চেঞ্জ কি করে, আমাদের ন্যাচারাল এবং ইকোনমিক এবং সোশ্যাল সিস্টেমকে ইন্টারাপ্ট করে। আমাদের ন্যাচারাল, ইকোনমিক এবং সোশ্যাল সিস্টেমকে ডিস্টার্ব করে। তো আসলে এই তিনটাকে যদি আমরা কনসিডার করি, আসলে এর বাইরে কিছুই নাই। আমাদের ন্যাচারাল বাইরে কিছুই না, ইকোনমি এবং সোশ্যাল, এই তিনটা পার্টকে আসলে ক্লাইমেট চেঞ্জ গুরুত্বপূর্ণভাবে এটাকে প্রভাব বিস্তার করে এর উপর। তো এর ইফেক্টটা হয় মেইনলি যে এরিয়াগুলা, যেমন হচ্ছে গ্লোবাল ফুড সিকিউরিটি, ড্যামেজ ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড জবস, অ্যান্ড মেইনলি হচ্ছে আরো যেটা আমরা বলতে পারি যে হিউম্যান হেলথের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে। তো আগে বললাম জেনারেল কথাবার্তা, এখন আমরা ক্লাইমেট চেঞ্জ আসলে কেন বাংলাদেশের জন্য, ক্লাইমেট চেঞ্জ কেন গুরুত্বপূর্ণ। ক্লাইমেট চেঞ্জ আসলে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, আমরা যেটা বিভিন্ন গবেষণা বা বিভিন্ন পেপারসে আমরা দেখেছি যে উন্নয়নশীল দেশ বা দরিদ্র দেশ যেগুলো, সেগুলোর উপরে ক্লাইমেট চেঞ্জ সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে, এবং যারা কোস্টাল এরিয়াতে বসবাস করে, সমুদ্র তীরবর্তী, তাদেরকে আসলে ক্লাইমেট চেঞ্জটা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে। তো জার্মান ওয়াচ থেকে একটা প্রতিবেদন আমরা দেখেছিলাম 2010-এ। তো সে দেখেছি যে পৃথিবীর টপ 10 কান্ট্রি হচ্ছে ক্লাইমেট চেঞ্জের জন্য ভুক্তভোগী। 200টা কান্ট্রি, তার মধ্যে টপ 10 এই ক্লাইমেট চেঞ্জের ফলে বাংলাদেশ সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে বাংলাদেশে ক্লাইমেট চেঞ্জটা আসলে কেন গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে চিন্তা করার এখনই সময় আসলে। তো ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে সারা পৃথিবীতে লিগ্যাল রিকোয়ারমেন্ট যদি আমি বলি, খুব বেশি নাই, বাট অনেক অর্গানাইজেশন আছে। বাংলাদেশে কিছু আছে, বাংলাদেশে খুব বেশি আমরা বলতে পারি না। কিছু অর্গানাইজেশন আছে কাজ করছে, এবং ওয়ার্ল্ডের কিছু অর্গানাইজেশন ক্লাইমেট চেঞ্জ নিয়ে তারা বিভিন্ন ধরনের গবেষণা, বিভিন্ন রিপোর্টস, প্রতিবেদন, ডেটা তারা সংরক্ষণ করে থাকে। যেমন বাংলাদেশ গভর্নমেন্টের ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে প্ল্যান, বাংলাদেশ সরকারের যে পরিবেশ মন্ত্রণালয় যেটা ছিল, সেটাকে কিন্তু নাম চেঞ্জ করে আমরা এখন রিসেন্টলি আমরা দেখছি বাংলাদেশ গভর্নমেন্ট নামকরণ করেছে বাংলাদেশ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। তো মন্ত্রণালয়ের নামটাই পরিবর্তন করে সেখানে কিন্তু ক্লাইমেট চেঞ্জ ঢুকানো হয়েছে। তো এটা একটা ইতিবাচক দিক আমি মনে করি। তো বাংলাদেশে হচ্ছে 2009 সালে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান নামে একটি রিপোর্ট প্রতিবেদন করা হয়। সেখানে আসলে এই ক্লাইমেট চেঞ্জ যে বাংলাদেশের কি কি ইফেক্ট আসলে পড়তেছে, এবং আমাদের প্ল্যানটা কি এবং টার্গেট কি, শর্ট টার্ম এবং লং টার্ম, সেটি এই রিপোর্টের মধ্যে উঠে এসেছে। তো এটি বাংলাদেশে আসলে সূচনা, এই রিপোর্টের মাধ্যমে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের স্ট্র্যাটেজিক প্ল্যান নিয়ে বাংলাদেশের যাত্রা শুরু, এবং এখন পর্যন্ত এটা নিয়ে কাজ চলতেছে। আর যদি পৃথিবীর দিকে চিন্তা করি, তাহলে আসলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক প্রতিষ্ঠান আছে বড় বড়। যদি দু একটা বিশেষ এগ্রিমেন্ট বা বিশেষ প্রোটোকলের কথা বলি, যেমন প্যারিস এগ্রিমেন্টের কথা আমরা সবাই জানি, যে প্যারিস এগ্রিমেন্টটা আসলে প্রায় পৃথিবীর 196টা দেশ ওটা অ্যালাইন হয়েছে, বাংলাদেশ সহ। তো এটি 12ই ডিসেম্বর 2015-তে প্যারিসে
একটি সম্মেলনের মাধ্যমে করা হয়। তো এই প্যারিস এগ্রিমেন্টেই কিন্তু বলা হয়েছে যে 2050 সালের মধ্যে পৃথিবীর যে গ্লোবাল টেম্পারেচার সেটা কোনোভাবেই 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি বৃদ্ধি পেতে দেওয়া যাবে না। এছাড়াও আছে যেমন কয়টো প্রোটোকল আছে এবং একটি অর্গানাইজেশন আছে ইউনাইটেড নেশনস বেসড, যেমন অর্গানাইজেশনটার নাম হচ্ছে দ্য ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। তারাও কিন্তু এই ক্লাইমেট চেঞ্জ নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট ডেটা সারা পৃথিবীব্যাপী তারা এটা সংরক্ষণ করে এবং পৃথিবীর সারা দেশের যে ক্লাইমেট চেঞ্জের প্রভাব সেটা তাদেরকে জানায় এবং এর করণীয় কি, স্ট্র্যাটেজিক প্ল্যান কি সেটা সম্পর্কেও তারা কিন্তু জানিয়ে থাকে। তো ক্লাইমেট চেঞ্জের যদি ইফেক্ট আমরা চিন্তা করি, ইফেক্ট আসলে বলে শেষ করা যাবে না। আমরা আসলে কেউই এই ক্লাইমেট, আবহাওয়া, জলবায়ু, পরিবেশের বাইরে না। পরিবেশের উপর মানুষ কতটা ডিপেন্ডেবল। আমরা প্রতি মিনিটে প্রায় 12 থেকে 16 বার নিঃশ্বাস নিচ্ছি, বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি। তো এটা কিন্তু আমরা কন্টিনিউয়াস ফ্রিলি নিচ্ছি। যদি আমরা এটা এই যে সিচুয়েশনটা আছে, যে আবহাওয়া আছে, জলবায়ু আছে, এটা যদি চেঞ্জ করে ফেলি, এটা কিন্তু আমরা অ্যাভেলেবেল থাকবে না আমাদের জন্য। যদি ল্যান্ডের কথা বলি, আমরা যে খাবার খাচ্ছি প্রতিনিয়ত প্রতিদিন, এই খাবারটা কিন্তু ল্যাবরেটরিতে চাষ হয় না। ল্যাবরেটরিতে হয় কি, এটা কিন্তু হয় ওয়াটার, ল্যান্ড থেকে। এটা ল্যান্ড থেকে চাষ হয়, সেখান থেকে আমরা খাবারটা পাই। 60% হচ্ছে ওয়াটার এবং বলাই হয় যে পানির অপর নাম জীবন। তো এই ক্লাইমেট চেঞ্জের ফলে বা ওয়েদার চেঞ্জের ফলে আমরা যদি এই জিনিসগুলো পলিউটেড করে ফেলি, তাহলে আসলে আমরা নিজেরাই একটা বিপদের সম্মুখীন হয়ে যাব। তো মেইন ক্লাইমেট ইফেক্টের যে ইফেক্টগুলো আছে, ক্লাইমেট চেঞ্জের ইফেক্টগুলো আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার, ইফেক্ট অফ ওয়াটার, increase freshwater flow, melting of ice, sea level rise, vector-borne diseases, and many others. তো আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে আসলে পৃথিবী ব্যাপী বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন কাজ করে যাচ্ছে। তো ন্যাশনাল জিওগ্রাফি থেকে আসলে একটি কিছুদিন আগে একটি ভিডিও লঞ্চ করছে, আমরা ভিডিওটা দেখতে চাই। ভিডিওটা কি দেখতে পাচ্ছেন আপনারা? আসসালামু আলাইকুম রাজু। স্লাইড চেঞ্জ হচ্ছে না কেন? স্লাইড তো শুধু ল্যাপটপে দিয়ে সরাইলে হবে তো? ল্যাপটপ, হ্যাঁ এই যে আস্তে আস্তে হচ্ছে তো। হ্যাঁ ভাই, ভিডিওটা কি দেখতে পাচ্ছিলেন? ভিডিও তো, ভিডিও দিলে আবার এখান থেকে বের হয়ে যে ভিডিও আনতে হবে, ভিডিও এইভাবে দেখানো যাবে না তো। আচ্ছা ঠিক আছে, ওকে, আমি স্কিপ করে যাচ্ছি। এখান থেকে বের হয়ে, কারণ সময় কিন্তু কম, এইভাবে আলোচনা করে তারপর যদি ভিডিও দেখাতে হয়, ভিডিওটাকে আলাদা স্টার্ট করে দেন ভিডিওটাকে আবার অ্যাটাচ করতে হয়, মানে শেয়ার ওকে স্ক্রিনে যেতে হয় আর কি। সাউন্ড আসে ওকে কম। ভাই, ওকে ঠিক আছে, ওকে গো আহেড। এখন আচ্ছা, এখন সবার দেখতে জন্য আমি পাচ্ছেন একটা ভাই? মেসেজ দিয়ে রাখি সবাইকে। আর যারা এখানে আছেন, আমাদের ফরিদ আছে, ফরিদ বা জাবের। আচ্ছা, জি স্যার। আমাদের এই ট্রেনিং এর পার্টটাতে ফরিদ আছো? জি স্যার। আচ্ছা, তুমি আমাদের ইউটিউব চ্যানেলের লিংকটা এখানে দিয়ে দাও মেসেজে। সবাইকে একটু বলি, দু একজন মেসেজ দিচ্ছে, আমাকে একজন ফোনও দিছে মাত্র। আমাদের ট্রেনিংটা ফুল পার্ট রেকর্ড হচ্ছে, নাম্বার ওয়ান। আপনারা এটা বাই টুমোরো
এই রেকর্ডটা আমাদের একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা পাবেন। লিংকটা আমরা দিব, প্রেজেন্টেশনটা আমরা দিয়ে দিব। সো এটা নিয়ে ওয়ারিড বা বদার হবেন না। আমাদের এই লিংকটা, ইউটিউব চ্যানেলের লিংকটা এখানে আমাদের ফরিদ উনি শেয়ার করতেছেন। যদি আপনাদের মন চায় ওটাকে সাবস্ক্রাইব করে রাখেন, ওখানে লট অফ ভিডিও আছে এবং সব প্র্যাকটিক্যাল বা নলেজেবল ইস্যুস যেটা আপনি চান সেই জিনিসটা এখানে পাবেন আশা করি অনেক কিছুই। তো সবাইকে থ্যাঙ্কস। ফরিদ এটা একটু শেয়ার করে দাও, যে সাবস্ক্রাইব করে রাখবে। বাট এমনি আপনাদের যে মেইল আইডিটা আছে, যে মেইল আইডিতে আপনারা রেজিস্ট্রেশন করছেন, ওই মেইল আইডিতে আমরা পাঠিয়ে দেব এই ভিডিও লিংক এবং এই প্রেজেন্টেশন। থ্যাংক ইউ রাজু ভাই, প্লিজ স্টার্ট করেন। ওকে ওকে, থ্যাংক ইউ ভাই গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। তো আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে ক্লাইমেট চেঞ্জ যে ইফেক্ট গুলো আছে, ইফেক্ট কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো মেইন ইফেক্ট ক্লাইমেট চেঞ্জের সেটা হলো টেম্পারেচার, তাপমাত্রা বৃদ্ধি। আমরা যেটা এখন রিসেন্টলি খুব ভালোভাবে ফিল করতেছি। আপনারা একটি চিত্র এখানে দেখানো আছে, আপনারা দেখেন যে 1970 সালে আসলে যদি আমরা থার্মাল স্ক্যান করে একটি চিত্রের মাধ্যমে দেখায়, দেখেন তখন কতটা সুন্দর ছিল আমাদের ক্লাইমেট। বাট 2020 সালের, তার মানে এখানে চিত্রের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে। তো এই টেম্পারেচার রাইজ করার জন্য মেইন এভারেজ টেম্পারেচার অন আর্থ হ্যাজ ইনক্রিজড বাই 0.8 ডিগ্রি সেলসিয়াস। গত 100 বছরে আমাদের এই গ্লোবাল টেম্পারেচার 0.8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তো এটা কিন্তু আমাদের জন্য খুবই অ্যালার্মিং। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে আসলে এক সময় দেখা যাবে যে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে। কিভাবে হবে? যেখানে গরম গ্রীষ্ম প্রধান দেশগুলোতে তাপমাত্রা আরো বেড়ে যাবে, সেখানে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আমাদের যে আইস গুলো জমে আছে, সেই আইস গুলো যদি গলে যায়, তাহলে দেখা যাবে যে সি লেভেল বেড়ে গেছে। তখন কিন্তু আমাদের ল্যান্ড এরিয়া সেটাও কিন্তু কমে যাবে। তো বিভিন্ন ভাবে যদি টেম্পারেচারের সাথে কিন্তু অনেক কিছু কানেক্টেড। তো যদি আমাদের টেম্পারেচার বেড়ে যায় আমাদের পৃথিবীর, সেটার ফলাফল কিন্তু খুবই ভয়াবহ হবে। আমরা হয়তো এটা বুঝতেছি না। আগেই বলেছি যে ক্লাইমেট আসলে 30 বছরের গড়। তো আমরা হয়তো আমাদের লাইফটা কোনো না কোনো ভাবে কেটে যাচ্ছে, বাট আমাদের পরবর্তী যে প্রজন্ম আসতেছে, তাদের জন্য কিন্তু এই পৃথিবীতে বসবাস করা কষ্ট হয়ে যাবে। তো দেখেন, গ্রাফিক্যালি যদি আমরা দেখি যে মেইনলি ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত আসলে এই সময়টা হট ওয়েদার থাকে। তো আমরা যদি 3টা সাল কনসিডার করি, 1990, 2030, মানে যেভাবে টেম্পারেচার বাড়তেছে সেটাকে কনসিডার করে যদি আমরা 2030 এবং 2075 চিন্তা করি, দেখেন গ্লোবাল টেম্পারেচার, এভারেজ টেম্পারেচার কিন্তু অনেক। এখন যেখানে এই 1930 সালে যেটাকে ধরা হচ্ছে 29 ডিগ্রি বা 30 ডিগ্রি টোটাল ওয়ার্ল্ডের, সেটা কিন্তু 2075 সালে যে হয়ে যাবে 33 সেলসিয়াস। তো এই 33 ডিগ্রি কিন্তু আরো অনেক বেশি হয়ে যাবে। যেহেতু আমরা হচ্ছে গ্রীষ্ম প্রধান দেশের মধ্যে পড়ি, শীত প্রধান দেশে তো এমনি টেম্পারেচার কম। সেক্ষেত্রে যদি এভারেজ ধরি, আমাদের এখানে কিন্তু বসবাসের অযোগ্য একটা পরিস্থিতি তৈরি হবে। তো আসলে এই টেম্পারেচার রেঞ্জের জন্য বা এই প্রসেস সেটাকে আমরা এনভায়রনমেন্টের ভাষায় বলি গ্রিন হাউস ইফেক্ট। তো এই গ্রিন হাউস ইফেক্টই আসলে মেন কালপ্রিট এই টেম্পারেচার রেইজ করার। গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে আপনারা সবাই হয়তো কম বেশি জানেন, তারপরে আর একটু ব্যাখ্যা করতে চাই। গ্রিন হাউস ইফেক্ট আসলে কিছুই না, একটা সিম্পল ইস্যু, একটা সিম্পল রিয়াকশন। আমরা আমাদের পৃথিবীতে আসলে যে সূর্যের আলোক রশ্মিগুলো আসে, সেটা ইউভি আকারে আসে। তো আমরা জানি, ছোটবেলায় আমরা পড়েছি যে গাছ কিভাবে খাদ্য তৈরি করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণে মেইনলি কি লাগে? সূর্যের আলো লাগে,
পানি লাগে এবং কি লাগে, এর মাধ্যমে কিন্তু গ্লুকোজ তৈরি করে গাছ। তো এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে সানলাইট। তো এই লাইটটা যখন পৃথিবীতে আসে তখন সেটাকে আমরা বলি ইউভি লাইট, ইউভি। তো ইউভি গাছ যদি শোষণ করে ফেলে সেখানে কিন্তু একটা অ্যামাউন্ট অফ ইউভি সেটা শোষণ করেই ফেলে, বাকি যেটা সেটা কিন্তু পৃথিবীতে রিফ্লেক্ট হয়ে যায়। আমরা একটি যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে ভালো জানেন যে কোনো একটি রশ্মি যত বেশি দূরত্ব অতিক্রম করে তত বেশি সে শক্তি হারায়, যত বেশি সে ডিস্টেন্স দূরত্ব অতিক্রম করে তত বেশি সে শক্তি হারায়। তো এই ইউভিটা আমরা মানে আলোক যে বর্ণালী সেখানে দেখতে পাই যে আলোটা আসলে এক এক ওয়েভলেন্থে এক এক রকম, এক একটা নাম হয়ে যায়। তো এই ইউভিটা যখন অনেক দূরে দূর অতিক্রম করে পৃথিবীতে এসে রিফ্লেক্ট হয়ে আবার ফিরে যায়, সেটা আইআরে পরিণত হয়, ইনফ্রারেড বলি আমরা। তো পৃথিবীতে যদি পর্যাপ্ত গাছের পরিমাণ কমে যায় তো সেক্ষেত্রে ইউভি যে শোষণ ক্ষমতা সেটাও কিন্তু কমে যাবে, রিফ্লেক্টের হার বেড়ে যায়। তো এই আইআরটা ইনফ্রারেডটা কি করে, আমরা যদি দূষণ করি বা এই যে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন, এই গ্রিন হাউস গ্যাসগুলো যদি আমরা বেশি বেশি ইমিশন করি তো ওই গ্রিন হাউস গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড এবং আইআর যেটা ইনফ্রারেড, এই দুটো পারস্পরিক রিয়াকশন করে, কার্বন ডাইঅক্সাইড এবং আইআর। তো এই রিয়াকশনটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা জানি যে বিক্রিয়া দুই প্রকার, একটা তাপ উৎপাদী এবং তাপহারী। তো কার্বন ডাইঅক্সাইড এবং আরআই যখন রিয়াকশন করে তখন সেখান থেকে কিছু হিট রিলিজ হয়। এই হিটটাই আসলে মূলত গ্লোবাল টেম্পারেচার বৃদ্ধি করে, আর এই হিটটা ট্র্যাপড হয়ে যায়, মানে সে বাইরে যেতে পারে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি আমরা ইমিশন গ্রিন হাউস গ্যাস যেগুলো আছে মিথেন বা ওজোন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এইগুলো যদি আমরা ইমিশন কমাতে পারি তাহলে কিন্তু আইআর যেটা সেটা রিয়াকশনের জন্য যথেষ্ট পরিমাণ সে রিয়াক্ট্যান্ট পাবে না, তখন কিন্তু সে আবার যেখান থেকে আসছিল সেখানে ফিরে যাবে, বা সে ওয়েভলেন্থ অনুযায়ী সে কিন্তু কারোর সাথে রিয়াকশন করতে পারবে না। সো এই মেইন যে দায়ী আমরা টেম্পারেচার বৃদ্ধির যে মেইন রেসপন্সিবল কালপ্রিট আমরা যেটাই বলি সেটা কিন্তু এই গ্রিন হাউস ইফেক্ট। আর গ্রিন হাউস ইফেক্টের জন্য মেইন যে রেসপন্সিবল সেটা হলো গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস কোনগুলো, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এই ধরনের গ্যাসগুলোকে আমরা বলি গ্রিন হাউস গ্যাস বা সংক্ষেপে জিএইচজিও আমরা বলে থাকি। টেম্পারেচার নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান, সেটা হলো গুরুত্বপূর্ণ ইফেক্ট হচ্ছে ইফেক্ট অফ ওয়াটার। এই ওয়াটারের উপর আসলে আমাদের মানব জীবনে অনেক কিছুই নির্ভরশীল। তো এই ওয়াটারের উপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জের একটা বিশাল ব্যাপক প্রভাব রয়েছে। তো যদি আমি তার মধ্যে দু একটা বলতে চাই, যেমন ইনক্রিজ ফ্রেশ ওয়াটার ফ্লো। ফ্রেশ ওয়াটার ফ্লো বলতে আমরা ক্লাইমেট চেঞ্জের ফলে আমরা কি দেখি যে নদীতে আগে যে পরিমাণ পানি থাকতো, রিজার্ভ থাকতো, সেই পরিমাণ পানি কিন্তু এখন নাই। পানি না থাকার কারণে কি হয় যে অনেক নদীতে চর পড়ে গেছে। আপনারা যারা যমুনা সেতু বা পদ্মা সেতু দিয়ে যাতায়াত করেছেন তারা হয়তো দেখতে পান যে শুকনো সময় যখন আসে, শীতের সময় আসে, তখন অনেক চর দেখা যায়। তো এই চরগুলো যখন হয়ে যায় তখন ওয়াটার রিজার্ভার বা রিজার্ভ রাখার যে ক্ষমতা নদীর সেটা কমে যায়। তো এর ফলে কি হয় যে ফ্রেশ ওয়াটার ফ্লোটা আসে সেটা খুব সহজেই সাগরে চলে যায়। সেখানে কিন্তু আমাদের ফ্রেশ ওয়াটারের যে পরিমাণ সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো পৃথিবীতে কিন্তু ফ্রেশ ওয়াটারের পরিমাণ খুবই কম, তো লবণাক্ত পানির পরিমাণটা বেশি। তো এই ক্লাইমেট চেঞ্জের ফলে দেখেন যে নদীর নাব্যতা কমে যাচ্ছে, নদীতে চর পড়ে যাচ্ছে এবং ফ্রেশ ওয়াটার ফ্লোটা কিন্তু বেড়ে যাচ্ছে।
আরেকটি ইফেক্ট হচ্ছে মরুকরণ। অনেক অনেক জায়গায় আমরা দেখছি নতুন নতুন করে এই ক্লাইমেট চেঞ্জের ফলে যেখানে আগে গ্রিন ছিল সেখানে এখন মরুকরণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশে ২০০৮ সালে, মানে কিছুদিন আগে, কিছু বছর আগে ২০০৮ সালে আমরা দেখেছি যে এভারেজ রেইনফল হচ্ছে ২৩০০ মিলিমিটার এভারেজ। বাট আমাদের যে বরেন্দ্র এরিয়া আছে, বরেন্দ্র এরিয়া বলতে আমরা কি বুঝি? বরেন্দ্র এরিয়া বলতে আমরা জানি দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, এই জেলাগুলোকে বরেন্দ্র এরিয়া বলে। তো এই জেলাগুলোতে কিন্তু এভারেজ বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, ১১50 মিলিমিটার। এর ফলে কি হয়েছে, এখানে কিন্তু আস্তে আস্তে মরুভূমিকরণ বা মরুকরণের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, তীব্র খরা আমরা দেখতে পাচ্ছি সেখানে। প্রতি বছর এই খরার কারণে সেখানে কিন্তু অনেক মানুষ যারা নদীর উপরে জীবিকা নির্বাহ করে তারা কিন্তু কর্মহীন হয়ে যাচ্ছে। আরো একটি ইফেক্ট হচ্ছে ডিপ্রেশন অফ গ্রাউন্ড ওয়াটার লেভেল। গ্রাউন্ড ওয়াটারের যে লেভেল, গ্রাউন্ড ওয়াটারের লেভেল কিন্তু আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। আমরা বিভিন্ন কারণে এটা এটা হতে পারে যে আমাদের পার্শ্ববর্তী দেশে যে ড্যাম ফারাক্কা বাঁধ দেওয়া হয়েছে, সেই বাঁধের ফলে আমরা দেখি যে অনেক সময় অনেক ক্ষেত্রে আমাদের পানির ফ্লোটা কমে গেছে। তো যদি গ্রাউন্ডে ওয়াটার ডিসচার্জ না হয়, ইনটেক না হয়, তাহলে কিন্তু গ্রাউন্ড ওয়াটারটা যদি আমরা বেশি বেশি আমরা এক্সট্রাক্ট করি, তো সেক্ষেত্রে গ্রাউন্ড ওয়াটারের লেভেলটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে। তো আমরা অ্যাকুইফায়ার যে লেয়ারটা আছে আমাদের ইমিডিয়েট পৃথিবীর যে লেয়ার, যে দুইটা লেয়ার আমরা বলি অ্যাকুইফায়ার এবং ডিপ লেয়ার। তো অ্যাকুইফায়ারের যে পানির যে ছিল, লেভেল ছিল, সেটা কিন্তু অলমোস্ট নিচের দিকে চলে গেছে। এখন ডিপ লেয়ার ছাড়া আসলে পানি পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। বাংলাদেশের অনেক অনেক জেলা আছে যেখানে অ্যাকুইফায়ারে কোনো পানিই নাই, ডিপ লেয়ারে না গেলে পানি পাওয়া যায় না। যখন গরমের সময় আসে তখন যে সমস্ত এরিয়ায় নর্মালি ডিপ অ্যাকুইফায়ারে পানি পাওয়া যেত, সেখানেও কিন্তু এখন ডিপ লেয়ারে না গেলে আসলে পানি পাওয়া যাচ্ছে না। এটাও কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা ইফেক্ট। এছাড়াও দেখা যায় যে বৃষ্টিপাতের পরিমাণ, এভারেজ যে রেইনফল, সেটাও কিন্তু অনেক কমে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের ফলে। তো এই সমস্ত কারণে আমরা দেখছি যে গ্রাউন্ড ওয়াটারের লেভেলটা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ ইফেক্ট ক্লাইমেট চেঞ্জের। ক্লাইমেট চেঞ্জের আরো একটি ইফেক্ট যদি আমরা বলি, এক্সট্রিম ওয়েদার। ওয়েদারটা আসলে খুবই এক্সট্রিম পর্যায়ে চলে যাচ্ছে। দেখেন বাংলাদেশের ন্যাচারাল ডিজাস্টার কিভাবে বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। দেখেন বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু ন্যাচারাল যে ডিজাস্টার গুলো আছে সেটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এটার কারণ কিন্তু ক্লাইমেট চেঞ্জ। তো এই আমাদের কি কি জিনিস ন্যাচারাল ডিজাস্টার হিসেবে আমরা মনে করি, যেমন সাইক্লোন আছে, বন্যা আছে, খরা আছে, নদী ভাঙন আছে, এগুলো কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। তো বিভিন্ন রিসার্চে আমরা দেখেছি যে যদি আমরা কাউন্ট করে দেখি, ১৯৯০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশে প্রায় ২৫৪টি মেজর ডিজাস্টার বাংলাদেশে সংঘটিত হয়েছে। ২৫৪টি মেজর ডিজাস্টার। এর মধ্যে ছোট আরো কিছু ডিজাস্টারের মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে। তো আমাদের এই উন্নয়নশীল দেশের জন্য, আমাদের মতো, এটা কিন্তু একটি ব্যাপক চ্যালেঞ্জ। তো একটি আহ, একটি একটি ডিজাস্টার হলে আসলে সেটাতে কিন্তু নানামুখী ইফেক্ট পড়ে যায়। আমাদের জীবনযাপন বলেন, আমাদের বিভিন্ন ভাবে আমাদেরকে ইফেক্ট করে ফেলে। তো ২৫৪টি মেজর ডিজাস্টার আমাদের কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদেরকে মোকাবেলা করতে হয়েছে। আরেকটি ইফেক্ট হচ্ছে আমাদের সি লেভেল যেটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সি লেভেলটা কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ গ্লোবাল টেম্পারেচার যখন বেড়ে যাচ্ছে, গ্লোবাল টেম্পারেচার বেড়ে গেলে আমাদের মরু অঞ্চলে যে বরফগুলো জমা ছিল সেটা সেটা কিন্তু আস্তে আস্তে আহ, গলে যাচ্ছে। তো যখন বরফ গলে যাচ্ছে,
তখন কিন্তু আমাদের সমুদ্রের যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের বাংলাদেশে কিন্তু 710 কিলোমিটার লং কোস্টাল এরিয়া আছে। তো যদি এইভাবে গ্লোবাল টেম্পারেচার যদি বৃদ্ধি পায়, তার ফলে কিন্তু সি লেভেল আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বৃদ্ধি পেলে কি হবে যে আমরা একটা গবেষণায় দেখা গেছে 2050 সালে যদি গ্লোবাল টেম্পারেচার এভাবেই বৃদ্ধি পেতে থাকে, তো বাংলাদেশের প্রায় 17% ল্যান্ড 17% ল্যান্ড কিন্তু একসময় আহ, সাগরের যে তলদেশ সেখানে চলে যাবে। আরো একটি গুরুত্বপূর্ণ গ্লোবাল যে ক্লাইমেট চেঞ্জ তার একটি ইফেক্ট হচ্ছে আমাদের বার্ড স্পেসিস, সেটা কিন্তু দিন দিন কমে যাচ্ছে। তো বাংলাদেশের পার্সপেক্টে যদি আমরা চিন্তা করি যে 2000 সালের দিকে, তখন আমাদের দেশে বার্ডস এর প্রজাতি ছিল প্রায় 160-170 এরকম প্রজাতির বার্ডস দেখা যেত। বাট এখন যদি আমি চিন্তা করি 2023-24 এখন সর্বোচ্চ 65 বা 70 এরকম পাখি আমরা দেখতে পাই। ছোটবেলায় আমরা যারা 90-এর দশকে জন্ম, যাদের 80-এর দশকে জন্ম, আমরা কিন্তু দেখেছি যে অনেক পাখি ছিল, যেটার নাম জানা নাম না জানা অনেক পাখি আমরা দেখতাম। বাট এখন যদি গ্রামের কথা চিন্তা করেন, আমরা তখন দেখেছি যে যদি একটা ওয়েটল্যান্ড, যে ওয়েটল্যান্ড গুলো আছে, আহ, সেই ওয়েটল্যান্ড গুলোতে কি হতো যে অসংখ্য পাখি, বক, তারা কিন্তু সেখানে এসে দেখা যেত। বাট এখন যদি রিসেন্ট ইয়ার গুলোতে কথা আপনি চিন্তা করেন, সেখানে আমরা দেখতে পাই যে আসলে পাখির সংখ্যা খুবই কমে গেছে, বক বা এই ধরনের পাখি দেখাই যায় না। এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের একটা ফল। আরো কিছু ইফেক্ট যদি ক্লাইমেট চেঞ্জের আমরা চিন্তা করি, যেমন আহ, আমাদের ক্লাইমেট চেঞ্জের ফলে এগ্রিকালচারাল যে প্রোডাকশন সেটা কিন্তু কমে যাচ্ছে, কারণ রেইনফল কমে যাচ্ছে, খরার পরিমাণ বেড়ে যাচ্ছে, রোদের পরিমাণ বেড়ে যাচ্ছে, টেম্পারেচার হাই। এই জন্য এগ্রিকালচারাল যে প্রোডাকশন সেটাতে কিন্তু একটা ভালো ধরনের ইম্প্যাক্ট করতেছে। এগ্রিকালচারাল প্রোডাকশন যখন কমে যায়, আমাদের ওয়ার্ল্ডে কিন্তু ফুড ক্রাইসিসের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ফুড ক্রাইসিস, যেটা মানুষের ফুয়েল, সেই ফুয়েলটা সেখানেও কিন্তু এফেক্ট করতেছে ক্লাইমেট চেঞ্জ। আমাদের লাইভলিহুডটাও কিন্তু লসের, ক্ষতির সম্মুখীন হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে। এবং হিউম্যান হেলথের কথা আমরা যদি চিন্তা করি, স্বাস্থ্য নিরাপত্তা, এগুলোর উপরেও কিন্তু ক্লাইমেট চেঞ্জ ইফেক্ট করতেছে। মেল নিউট্রিশন আরো একটি গুরুত্বপূর্ণ ইফেক্ট ক্লাইমেট চেঞ্জের। মেল নিউট্রিশনে কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের ফলে একটা বৃহৎ জনগোষ্ঠীর জন্য হচ্ছে বিভিন্ন ডিজিজ, বিভিন্ন পানিবাহিত বা বিভিন্ন ধরনের ছোঁয়াচে বিভিন্ন ডিজিজ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের ফলে। বিভিন্ন সোশ্যাল, সামাজিক বিভিন্ন অবক্ষয়, সামাজিক বিভিন্ন সমস্যা কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের ফলে তৈরি হচ্ছে। বিভিন্ন ইকোনমিক লসও কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের ফলেই দেখা দিচ্ছে। সরি, আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? সরি। মনিরুজ্জামান ভাই, ভাই শুনতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ। তো আমরা এতক্ষণ ক্লাইমেট চেঞ্জের নেগেটিভ ইম্প্যাক্ট গুলো নিয়ে আমরা আলোচনা, পজিটিভ ইম্প্যাক্টও আছে ক্লাইমেট চেঞ্জের, যদিও সেটা খুবই সামান্য। তারপরেও পজিটিভ কিছু ইম্প্যাক্ট ক্লাইমেট চেঞ্জের কিন্তু রয়েছে। সেটা
সেটা যদি আমরা বলতে চাই, যেমন ফরমেশন অফ নিউ ল্যান্ড বাই সেডিমেন্টেশন। তো ক্লাইমেট চেঞ্জের ফলে আগেই বলেছি নদীতে কিন্তু এই নদীতে পানির পরিমাণ কমে যাওয়াতে সেখানে পলি মাটির পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এই পলি মাটির ফলে কিছু ল্যান্ড কিন্তু তৈরি হচ্ছে। আমরা ছোটবেলায় দেখেছি যে নদীতে অসংখ্য পানি ছিল, সেই সব নদী আপনি দেখবেন এখন অনেকটাই শুকিয়ে গেছে, বা শীতকালে পানি একেবারেই থাকে না। তো সেখানে কিন্তু বিভিন্ন ফসলি জমি হিসাবে সেটা ব্যবহার করা হচ্ছে, এবং ধান বা অন্যান্য জিনিস ফসল সেখানে চাষ করা হচ্ছে। এটা একটা পজিটিভ। দ্বিতীয়ত হচ্ছে ইনক্রিজিং লিমিটেড ন্যাচারাল রিসোর্স। কিছু ন্যাচারাল রিসোর্স কিন্তু ইনক্রিজ হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের ফলে। যেমন আমরা যদি বলি যে লিমিটেড গ্রোথ অফ অর্গানিজম, এটাও আরেকটা। যেমন ধরেন ক্লাইমেট চেঞ্জের ফলে যদি সি লেভেল বেড়ে যায়, তো কিছু গাছ বা কিছু প্রজাতি আছে, প্রাণী আছে, সেগুলো হচ্ছে সমুদ্রের উপর নির্ভরশীল। যদি আমাদের কোস্টাল এরিয়াতে যদি সি লেভেলটা আরো বেড়ে যায়, যে আমাদের ম্যানগ্রোভ ফরেস্টের যে গাছগুলো, সেই গাছগুলোর পরিমাণ কিন্তু আবার বেড়ে যায়। ম্যানগ্রোভ ফরেস্টে কি গাছ হয়, যেমন গেওয়া, কেওড়া, এই ধরনের গাছ কিন্তু এই ম্যানগ্রোভ ফরেস্টে হয়ে থাকে। তো যদি সি লেভেল বেড়ে যায়, সেখানে এই ধরনের গাছগুলোর পরিমাণ কিন্তু কিছুটা হলেও বাড়বে। প্লাস সামুদ্রিক যে কিছু জলজ প্রাণী আছে, মাছ আছে, সেগুলোর পরিমাণ কিছুটা হয়তো বাড়বে। তো আসলে যদি আমরা পজিটিভ এবং নেগেটিভ ইম্প্যাক্টকে আমরা যদি কম্পেয়ার করি ক্লাইমেট চেঞ্জের ফলে, তো আসলে ক্লাইমেট চেঞ্জের নেগেটিভ ইম্প্যাক্টটা সবচেয়ে বেশি। এবং যদি 100-র মধ্যে আমরা রেটিং করি, তাহলে পজিটিভ ইম্প্যাক্ট হয়তো 1%ও হবে না। তো আসলে ক্লাইমেট চেঞ্জের নেগেটিভ ইম্প্যাক্টটাই আমাদের আমলে নেওয়া উচিত। নেগেটিভ ইম্প্যাক্টটা যাতে না হয়, সে বিষয়ে আসলে আমাদের সবচেয়ে বেশি সোচ্চার হওয়া উচিত। তো ক্লাইমেট চেঞ্জের জন্য আসলে রেসপন্সিবল আসলে অনেক কিছুই আছে। তো মেইন রেসপন্সিবল যেটা ক্লাইমেট চেঞ্জের জন্য, জলবায়ু পরিবর্তনের জন্য, সেটা আমরা বলতে পারি যে আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেন্সিয়াল বা বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমরা কি করি, যে বিভিন্ন গ্যাস ইমিশন করি। এর মধ্যে কিছু গ্যাস আছে যেটা হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড বা অন্যান্য জিএইচজি গ্যাস যেগুলো আছে, সেটাই আমরা বলতে পারি যে ক্লাইমেট চেঞ্জের জন্য সবচেয়ে বেশি রেসপন্সিবল। আর এই জিএইচজি মিশনটা মেইনলি যে সোর্স থেকে হয়ে থাকে, আপনারা জানেন যে ইলেকট্রিসিটি, গ্যাস, ফুয়েল, ওয়াটার, ভেহিকেল, এই জিনিসগুলা হচ্ছে আমরা যে ব্যবহার করতেছি, সেটার ফলে আসলে মেইনলি জিএইচজি গ্যাসটা ইমিশন হচ্ছে। তো ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের এমপ্লয়ীদের মধ্যে কি কি ইফেক্ট পড়তে পারে, সেটা যদি আমরা একটু কনসিডার করি। তো আসলে এমপ্লয়ীদের ক্ষেত্রেও কিন্তু ক্লাইমেট চেঞ্জের শর্ট টার্ম যদি আমরা চিন্তা করি, সেখানেও কিন্তু অনেক ইফেক্ট এমপ্লয়ীদের উপরে ফেলে। তো আমরা যেহেতু সবাই এখানে বিভিন্ন অর্গানাইজেশন থেকে আসি, আমাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে আমাদের আসলে অর্গানাইজেশনে বা আমাদের এমপ্লয়ীদের আসলে ক্লাইমেট চেঞ্জের কি কি ইফেক্ট করতেছে। আবহাওয়া তো চেঞ্জ হচ্ছে, তো আমাদের এমপ্লয়িরা কি কি প্রবলেম ফেস করতেছে। তো এমপ্লয়ীদের যদি আমরা চিন্তা করি, তাহলে প্রথম ইম্প্যাক্ট যেটা হতে পারে যে ওভারহিটিং। তো কর্মস্থলে যদি একটা সহনীয় তাপমাত্রা না থাকে, তাহলে কিন্তু আমাদের এমপ্লয়িরা সেখানে আহ, নিরাপদে বা আরামে বা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারে না। ওভারহিটিং একটা ইস্যু, এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জের ফলেই হচ্ছে, এবং অসহ্য ভ্যাপসা যে গরমটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমাদের এমপ্লয়ীদের কাজের ক্ষেত্রে বা আমাদের প্রোডাক্টিভিটিতে সেটা কিন্তু ডিরেক্টলি ইম্প্যাক্ট করতেছে। তো যেটা আমরা হয়তো রিসেন্ট রিসেন্ট ইয়ার্স গুলাতে আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে যারা আমরা জব করি, আমরা সবাই কিন্তু এটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি যে আসলে এত এক্সট্রিম ওয়েদার হয়ে গেছে, এবং হিট টেম্পারেচার এত বেড়ে গেছে যে আসলে সেখানে কাজের অযোগ্য হয়ে যাচ্ছে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন পলিসি নিচ্ছে, বিভিন্ন কোম্পানি বলতেছে যে এই একটা সময়ে কাজ করাই যাবে না।
11টা থেকে 2টা বা এরকম একটা সময়, বা এখানে শেডে বা শেডের বাইরে কোনো কাজ করা যাবে না, কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস করাই যাচ্ছে না, এরকম প্রবলেম কিন্তু হয়ে যাচ্ছে যে আমাদের ফ্যাক্টরি লেভেলে বা আমাদের এমপ্লয়ীদের জন্য। আহ, এছাড়াও ইউভি রেস কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের ফলে সেই ইউভি রেসের যে সেটা কিন্তু বেড়ে যাচ্ছে। যেমন আমরা আমাদের এই পৃথিবীকে কিন্তু সুরক্ষিত করে রেখেছে একটি লেয়ার, সেটাকে আমরা বলি ওজোন লেয়ার। তো এই ওজোন লেয়ারটা কিন্তু আমাদের পৃথিবীকে সুন্দরভাবে আহ, একটি চাদরে মুড়িয়ে রেখেছে। তো এই আহ, ওজোন লেয়ারটা কিন্তু আমরা এই ক্লাইমেট চেঞ্জের ফলে আমরা আমাদের সুরক্ষা যে চাদর সেটাকে আমরাই ধ্বংস করে ফেলতেছি। কিছু সাবস্টেন্স আছে যেটাকে আমরা বলি ওডিএস, ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স। এই ওজোন ডিপ্লেটিং সাবস্টেন্স নির্গত করার ফলে এই ওজোন লেয়ারটা কিন্তু আস্তে আস্তে ছিদ্র হচ্ছে এবং সেখান থেকে আলট্রা ভায়োলেট রে যেটা, সেটা বেশি পরিমাণে পৃথিবীতে প্রবেশ করতেছে। এবং এই আলট্রা ভায়োলেট রে যদি আমাদের চোখে যায় বা শরীরে লাগে, আমরা জানি যে এর একটা ব্যাড ইম্প্যাক্ট কিন্তু আমাদের আছে। তো এটার জন্য আমরা অনেক সময় মানে ব্লু কাট গ্লাস বা ইউভি প্রোটেক্টেড গ্লাস আমরা ব্যবহার করতেছি। আরেকটি ইফেক্ট হচ্ছে এমপ্লয়ীদের জন্য এয়ার পলিউশন। তো বায়ু দূষণের ফলে কিন্তু এমপ্লয়ীরা বিভিন্নভাবে আমাদের যারা কর্মী ভাইরা আছে তারা কিন্তু বিভিন্নভাবে এয়ার পলিউশনের ফলে তারা কিন্তু প্রভাবিত হচ্ছে। তাদের শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে তাদের খাদ্যাভ্যাস বা অন্যান্য বিষয়ে কিন্তু এয়ার পলিউশনের কারণে সমস্যা হচ্ছে। বাতাসে যে আমাদের যে উপাদানগুলো থাকার কথা, যে টক্সিক গ্যাস যদি সেখানে নির্গত হয়, যদি ধুলাবালি থাকে, সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে সহজেই চলে যায় এবং যে কিন্তু আমাদের শরীরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে থাকে। এছাড়াও আমাদের এমপ্লয়ীদের জন্য ক্লাইমেট চেঞ্জের ফলে কি হচ্ছে, বিভিন্ন ধরনের ডিজিজ, যেমন ম্যালেরিয়া, কলেরা, এই ধরনের পানিবাহিত বায়ুবাহিত যে রোগগুলো আছে সেটাও কিন্তু বেশি দেখা দিচ্ছে ইদানিং সময়ে। আমরা সবাই জানি কিছুদিন আগে আহ, যে কোভিডের যে যে গেল, ভাইবটা গেল। তো এটাও ইনডিরেক্টলি কিন্তু এটাও ক্লাইমেট চেঞ্জের ফলে এই ধরনের মহামারী কিন্তু সারা পৃথিবীতে বিভিন্নভাবে দেখা দিচ্ছে এবং সামনের দিনগুলোতে বিজ্ঞানীরা প্রেডিক্ট করতেছে যে এই ধরনের ডিজাস্টার বা এই ধরনের মহামারী কিন্তু সামনে আরো আসতেছে। এছাড়াও এগ্রিকালচারাল ফিল্ডে যদি যে ধরনের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, এগ্রিকালচারাল প্রোডাকশন যেহেতু আমাদের ন্যাচারাল যে ওয়াটার সেটার পরিমাণ কমে যাচ্ছে, সো আমরা বিভিন্ন ধরনের বিভিন্নভাবে পানি সেচের ব্যবস্থা করতেছি, বিভিন্ন পেস্টিসাইড সেখানে দিচ্ছি। তো এই পেস্টিসাইডের ফলে কিন্তু আবার আমাদের এই পেস্টিসাইড যেটা আমরা ফসলে ব্যবহার করতেছি সেটা কিন্তু ইনডাইরেক্টলি আমাদের শরীরেই আবার প্রবেশ করতেছে। তো পেস্টিসাইডের মধ্যে অনেক ধরনের কেমিক্যাল আছে। আহ, কিছু কেমিক্যাল শিকড়ের মাধ্যমে, ওই একটি ধান গাছ যদি চাষ করা হয় সেখানে পেস্টিসাইড দেওয়া হয়, সেই শিকড়ে কিন্তু কিছু কেমিক্যাল প্রবেশ করে এবং আহ, যে ফল ধান সেখানেও প্রবেশ করে এবং সেই ধানটাই কিন্তু আমরা খাচ্ছি আবার। তো সেখান থেকেও একটা বড় ধরনের ইম্প্যাক্ট কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের হচ্ছে। রিসেন্ট ইয়ারগুলোতে এই ক্লাইমেট চেঞ্জের ফলে বাংলাদেশে কিন্তু একটা বিশাল তৈরি হচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেল এবং অন্যান্য জায়গায় আমরা দেখছি যে আসলে এই ক্লাইমেট চেঞ্জের ফলে যে গ্লোবাল টেম্পারেচার রেইজ, তার ফলে বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হচ্ছে। যেমন হিট স্ট্রোক সবচেয়ে রিসেন্ট সময়ে সবচেয়ে বাজওয়ার্ড আমি বলবো, যে হিট স্ট্রোক আমরা ছোটবেলায় এই ওয়ার্ডটা শুনি নাই আসলে বেসিক্যালি। তো এখন সেটা খুবই কমন একটি ওয়ার্ড হয়ে যাচ্ছে যে প্রচন্ড গরমে এই এক্সট্রিম ওয়েদারের কারণে এই হিট স্ট্রোকটা কিন্তু খুব নর্মাল একটা ঘটনা হয়ে যাচ্ছে। যারা বাইরে কাজ করে, আমাদের শ্রমিক ভাইয়েরা বা কৃষি এগ্রিকালচারাল ফিল্ডে যারা কাজ করে, তারা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজ চ্যানেলে আসতেছে যে তারা বিভিন্নভাবে হিট স্ট্রোকে শিকার হচ্ছে।
এবং এই হিট স্ট্রোক থেকে মৃত্যু পর্যন্ত ঘটেছে। এবং আহ, আমরা দেখেছি যে একটি স্কুলের স্টুডেন্ট, সেও কিন্তু এই হিট স্ট্রোকে মারা পর্যন্ত গেছে। আর মৃত্যু ছাড়াও প্রতিদিন অসংখ্য প্রতিষ্ঠানে অসংখ্য কর্মী কিন্তু এই হিট স্ট্রোকের শিকার হচ্ছে। এটাও কিন্তু বেসিক্যালি এই রিসেন্ট ইয়ার গুলাতেই হচ্ছে, এবং এর জন্য দায়ী কিন্তু সেই সেই ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট চেঞ্জের নেগেটিভ দিকগুলো আমরা আলোচনা করলাম অনেক ডিটেলস, হয়তো খুব বেশি সময় নেয়, আরো অনেক কিছু বলা যেত বা বলা উচিত, বাট আমাদের আসলে সময় লিমিটেশন আছে। তো ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট গুলো আমরা যেগুলো শুনলাম, অনেক কিছু হয়তো আমরা জানতাম, হয়তো নতুন কিছু শিখলাম, জানলাম, আলোচনা করলাম। তো এখন আমরা যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো এই ক্লাইমেট চেঞ্জটা আসলে কিভাবে প্রিভেন্ট করা যায়। এটা হলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে ইফেক্ট গুলা প্রথমত আমাদের জানতে হবে যে আসলে কি সমস্যাগুলো আমাদের হচ্ছে, এবং পরবর্তীতে যেটা এই সমস্যা যাতে না হয় বা এটার প্রিভেন্টিভ মেজার কি নেওয়া যায় সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো যদি আমরা না জানি যে কিভাবে আসলে ক্লাইমেট চেঞ্জ প্রতিরোধ করতে হয়, তাহলে আসলে এটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে যে আমাদের এই পৃথিবীটাকে বাসযোগ্য করে রাখা, বা আমাদের নেক্সট জেনারেশনের জন্য একটি বাসযোগ্য পৃথিবী আমরা যদি রেখে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই ক্লাইমেট চেঞ্জ প্রতিরোধ করতে হবে। এবং ক্লাইমেট চেঞ্জ কিভাবে প্রতিরোধ করা যায় সেটা সেটা সম্পর্কে সংক্ষেপে কয়েকটি বিষয় আমি আলোচনা করব। মেইনলি 7টা বিষয় নিয়ে আলোচনা করব। এই 7টা ওয়েতে ক্লাইমেট চেঞ্জ কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। তো এই ক্লাইমেট চেঞ্জ প্রিভেন্টের জন্য বিভিন্ন অর্গানাইজেশন ওয়ার্ল্ড ওয়াইড, ইউনাইটেড নেশনস এর বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা কিন্তু কাজ করতেছে। প্যারিস অ্যাকর্ড তার মধ্যে, প্যারিস অ্যাকর্ড হচ্ছে এই যাত্রায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। তারা বলতেছে যে 2050 সালের মধ্যে এনি হাউ তারা কি করবে, গ্লোবাল যে টেম্পারেচার সেটা 1.5 ডিগ্রি সেলসিয়াস এর বেশি তারা বৃদ্ধি পেতে দিবে না, বা যাতে এই 1.5 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি আহ, না পায়, এর বেশি বৃদ্ধি না পায়, সেজন্য তাদের করণীয় কি হবে। এবং তারা বিভিন্ন স্ট্র্যাটেজিক প্ল্যান, বিভিন্ন কোম্পানিকে বিভিন্ন কম্পেনসেশন, বিভিন্ন ক্রেডিট, বিভিন্ন জিনিস তারা কিন্তু ইমপ্লিমেন্ট করে যাচ্ছে এই ক্লাইমেট চেঞ্জ প্রিভেন্ট করার জন্য। প্রথম যে বিষয়টা ক্লাইমেট চেঞ্জ প্রিভেনশনের জন্য প্রয়োজন সেটা হলো রিডাকশন ইন ইউজ অফ ফুসেল ফুয়েলস। তো আসলে এই জীবাশ্ম জ্বালানি যেটা, এটা আসলে কোনোভাবেই আমরা বাদ দিতে পারবো না। হয়তো একটা সময় বাদ দিতে পারবো, বাট এখন যে সিচুয়েশন আছে এটা কোনোভাবে অ্যাভয়েড করা সম্ভব না। আমরা যেটা করতে পারি, এই আহ, জীবাশ্ম জ্বালানিটা আমরা এটা যতটা সম্ভব রিডাকশন করতে পারি। তো এটা কিন্তু একটা অ্যাওয়ারনেসের উপর নির্ভর করে যে আসলে আমরা জীবাশ্ম জ্বালানি অনেক, আমরা অনেকে আছি বা অনেকে আছে বাংলাদেশ বা উন্নত বিশ্বে যারা আরো বেশি ইমিশন করে। একই ফ্যামিলিতে দেখা যাচ্ছে 3টা 4টা কার তারা ব্যবহার করতেছে, যেটা আসলে প্রয়োজন নাই, তারপর আমরা ব্যবহার করতেছি। তো এর ফলে কিন্তু জীবাশ্ম জ্বালানির পরিমাণ, ব্যবহারের পরিমাণ অনেক বেড়ে যাচ্ছে। বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, বিভিন্ন কারণে এই জীবাশ্ম জ্বালানির পরিমাণটা বাড়তেছে। তাহলে যেখান থেকে এই জিনিসগুলো বৃদ্ধি পাচ্ছে, আমাদের সেই জায়গাগুলোতে কাজ করতে হবে কিভাবে এই জীবাশ্ম জ্বালানির পরিমাণটা আসলে কমানো যায়। তো প্যারিস অ্যাকর্ড অনুযায়ী আসলে তারাও বলেছে যে আসলে এই কার্বন ডাই অক্সাইড রিলিজ অ্যাটমসফিয়ারে, সেটা কার্বন ডাই অক্সাইড রিলিজের পরিমাণ কমানোর জন্য তারা যে টার্গেট সেট করেছে যে 1.5 ডিগ্রি সেলসিয়াস এর বেশি তারা বৃদ্ধি করে দেবে না। তো এর মধ্যে ফুজেল ফুয়েলের ফুজেল ফুয়েলটাই আসলে সবচেয়ে কি ইস্যু গ্লোবাল ওয়ার্মিং প্রিভেন্ট করার জন্য। বাট আনফরচুনেটলি এই প্যারিস অ্যাকর্ড যেটা, সেটাতে যখন ফুজেল ফুয়েল প্রোডাকশনের পরিমাণ রিডাকশন করার কথা বলা হয়েছে, সেখানে আনফরচুনেটলি ওয়ার্ল্ডের কিছু বড় বড় কান্ট্রি যেমন অস্ট্রেলিয়া, ইউএসএ, চায়না, ইভেন ইন্ডিয়া, তারা কিন্তু এটার বিরুদ্ধে তারা মতামত দিয়েছে যে এটা কোনোভাবেই কমানো সম্ভব না, বা এটা মানে কোনোভাবেই সাবস্টিটিউট করা সম্ভব না। আরেকটি গুরুত্বপূর্ণ
কাজ হতে পারে এই ক্লাইমেট চেঞ্জ প্রিভেনশনের জন্য, সেটা হলো রিডিউসিং মিথেন গ্যাস ইমিশন। মিথেন গ্যাস আসলে খুবই ইফেক্টিভ এবং খুবই শক্তিশালী একটি জিএইচজি, গ্রিন হাউস গ্যাস, যেটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এই মিথেন গ্যাস। তো মিথেন গ্যাস কিন্তু ন্যাচারাল গ্যাস, বার্নের ফলে এই মিথেন গ্যাসটা প্রডিউস হয়। ন্যাচারাল গ্যাস আমরা জানি যে গ্যাস বা ডিজেল যেটা আমরা পোড়াই, এটাতে 100% কম্বাসন সম্ভব না। যদি এটাতে 100% কম্বাসন হতো, তাহলে আসলে এখান থেকে কোনো এমিশন হতো না। আমরা জানি যে এই ন্যাচারাল গ্যাস বলেন বা ডিজেল বলেন, পেট্রোল বলেন, এই জিনিসগুলা মেইনলি কার্বন বেসড ম্যাটেরিয়াল। কার্বন বেসড মানে এখানে সবচেয়ে বেশি পরিমাণ আছে হচ্ছে কার্বন। এই কার্বনগুলো যখন বার্ন কমপ্লিট কম্বাসন না হয়, যে পার্টটা থেকে যায় সেই অংশটাই কিন্তু ইমিশন হয়ে যায়, ইমিশন হয়। সেখান থেকেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড, মিথেন বলেন, সেই গ্যাসগুলো প্রডিউস হয়। আরও কিভাবে মিথেন গ্যাস প্রডিউস হয়, যেমন আমরা বিভিন্ন ওয়েস্টেজ বিভিন্ন জায়গায় অনিরাপদভাবে অপরিকল্পিতভাবে ডাম্পিং করি। আপনারা দেখেছেন যে বিভিন্ন ময়লার ভাগাড় আমরা দেখতে পাই। তো এই ময়লার ভাগাড় থেকে কিন্তু একটা দুর্গন্ধ আমরা সবসময় তার পাশ দিয়ে গেলেই দেখতে পাই। এই দুর্গন্ধের মধ্যে কিন্তু এই মিথেন গ্যাসটি রয়েছে। তো মিথেন গ্যাস যেটা আমরা, আচ্ছা আমি একটু ইন্টারাপ্ট করতে চাই, আপনারা কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন? প্লিজ প্লিজ আপনারা স্লাইডটা কি দেখতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ ফর ইউর ফিডব্যাক। তো আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস এর ফলে আসলে এই মিথেন গ্যাস এটা ইমিশন হচ্ছে অ্যাজ এ গ্রিন হাউস গ্যাস। তো যখন গ্রিন হাউস গ্যাস এই মিথেন গ্যাসটা এনভায়রনমেন্টে থেকে যাচ্ছে, তো তখন কিন্তু এই গ্রিন হাউস ইফেক্টের ফলে এখান থেকে গ্লোবাল ওয়ার্মিংটা বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের এই অ্যাক্টিভিটিস গুলো, এই ন্যাচারাল গ্যাস বার্ন বলেন, ওয়েস্ট ডাম্পিং বলেন, এই জিনিসগুলো এই মিথেন কন্ট্রোল করার জন্য অবশ্যই এই জিনিসগুলো আমাদের কন্ট্রোল করতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা যদি আমরা ডাম্প বেশি বেশি করে থাকি, তাহলে সেখান থেকে কিন্তু মিথেন গ্যাস প্রডিউস হবে। তো এই জিনিসটা আমাদেরকে স্ট্রিক্টলি ফলো করতে হবে। যদিও আমরা এখন পর্যন্ত এটা করতে পারি নাই, এবং বিভিন্ন আহ, দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখি যে অনেক বড় বড় ময়লার ভাগাড়, সেগুলোর সঠিক ব্যবস্থাপনা, ইভেন এই বড় বড় ময়লার ভাগাড়ের সাথে সাথে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস এর ফলেও কিন্তু আমরা বিভিন্নভাবে এই ময়লা আবর্জনা ডাম্পিং করে থাকি, সেখান থেকে দুর্গন্ধ এবং মিথেন গ্যাস প্রডিউস হয়। এই জিনিসগুলো আমাদেরকে কনসিডার আনতে হবে। ছোট ছোট এমিশন গুলো কমালেই কিন্তু আমরা ফাইনালি একটি বড় বড় ধরনের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অ্যাক্টিভিটিস এর আমরা সামিল হতে পারি। 3 নাম্বার যে অ্যাক্টিভিটিস হতে পারে এই ক্লাইমেট চেঞ্জ প্রিভেনশনের জন্য, সেটা হচ্ছে ইনক্রিজ দ্য ইউজ অফ রিনিউয়েবল এনার্জি। তো জীবাশ্ম জ্বালানির অল্টারনেটিভ কিন্তু রিনিউয়েবল এনার্জি। রিনিউয়েবল এনার্জি কোনগুলো? যে এনার্জিগুলো আমরা ন্যাচারালি পেয়ে থাকি এবং যেটা আনলিমিটেড। আমরা সবাই রিনিউয়েবল এনার্জি সম্পর্কে জানি, যেমন সোলার এনার্জি বলেন, উইন্ড পাওয়ার, হাইড্রো পাওয়ার। এই জিনিসগুলোর পরিমাণ যত বাড়ানো যাবে, তত আসলে এই ক্লাইমেট চেঞ্জটা তত কমে যাবে। আমরা যত বেশি রিনিউয়েবল এনার্জি ব্যবহার করব, ইমিশন তত বেশি কমবে। কারণ একটা ফ্যাক্টরিতে যদি আপনার 10 মেগাওয়াট তার আহ, প্রয়োজন প্রয়োজনে থাকে ইলেকট্রিসিটি, সেখানে যদি আমরা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট রিনিউয়েবল এনার্জি সেখানে আমরা আহ, ঢুকাতে পারি,
তাহলে কিন্তু এই যে রিনিউয়েবল এনার্জি আমরা ব্যবহার করছি সেটা কিন্তু রিপ্লেস হচ্ছে ওই জীবাশ্ম জ্বালানি। তো সেক্ষেত্রে কিন্তু ইমিশন অনেকখানি সেখানে কমে যাবে এবং রিনিউয়েবল এনার্জির ফলে ব্যবহারের ফলে ইমিশন একেবারেই নেগলিজিবল। এটা একেবারে পরিবেশ বান্ধব। সো এই রিনিউয়েবল এনার্জি আমাদেরকে প্রমোট করতে হবে। আমরা রিসেন্ট সময়ে দেখেছি যে ওয়ার্ল্ডে বিভিন্ন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এই রিনিউয়েবল এনার্জিকে তারা কিন্তু প্রমোট করতেছে বিভিন্নভাবে। বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যারা এই রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতেছে এবং যারা করতে পারতেছে না তাদের তাদের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেমন কার্বন ক্রেডিট, প্লাস্টিক ক্রেডিট, মেটাল রিসাইক্লিং ক্রেডিট, ট্রি ক্রেডিট সহ আরো অন্যান্য গ্রিন ক্রেডিট। এই ক্ষেত্রে যারা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতে পারতেছে না, যাদের ফেসিলিটি নাই, তারা কিন্তু যারা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতেছে তাদেরকে বিভিন্নভাবে কম্পেনসেট করতেছে। এই গ্লোবাল যে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন ভেরা আছে, বিসিএস বলি আমরা, ভেরিফাইড কার্বন স্ট্যান্ডার্ড, তারপরে আইরাক আছে, এই সমস্ত প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করে এই রিনিউয়েবল এনার্জিকে কিন্তু বিভিন্ন আমরা দেখছি যে সারা ওয়ার্ল্ডে প্রমোট করা হচ্ছে। যারা ব্যবহার করতেছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, তাদেরকে ইনসেনটিভ দেওয়া হচ্ছে। যারা ব্যবহার করতেছে না তাদেরকে কম্পেনসেশন দিতে হচ্ছে এবং রিনিউয়েবল এনার্জি ব্যবহার তাদের কাছে বাধ্যতামূলক করা হচ্ছে, আদারওয়াইজ তাদেরকে টাকা গুনতে হচ্ছে। তারা একটা সময় এই প্রসেস যদি চলতে থাকে, তারা দেখবে একটা সময় যে আসলে রিনিউয়েবল এনার্জি যদি আমরা ব্যবহার না করি তাহলে তো আমাদের প্রতি বছর টাকা গুনতে হচ্ছে। সো আমরা কেন রিনিউয়েবল এনার্জি ব্যবহার করব না? যারা রিনিউয়েবল এনার্জি ব্যবহার করতেছে তারা এই কম্পেনসেশন পাওয়ার ফলে তারাও কিন্তু আরো উদ্বুদ্ধ হচ্ছে যে আরো বেশি ইনভেস্টমেন্ট করার জন্য রিনিউয়েবল এনার্জি। তো বিভিন্ন উদ্যোগ কিন্তু এখনো চলমান আছে এই রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করার জন্য। বাংলাদেশেও রিসেন্টলি এই ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস শুরু হয়েছে। আশা করতেছি, আমরা আশাবাদী যে এই রিনিউয়েবল এনার্জির পরিমাণ সারা ওয়ার্ল্ডে অনেক বাড়বে এবং রিসেন্ট ইয়ারগুলোতে অনেক ডেভেলপমেন্ট আমরা দেখেছি রিনিউয়েবল এনার্জি খাতে। বিভিন্ন অ্যাক্টিভিটি বা বিভিন্ন আমাদের যানবাহন, ভেহিকেল, কমিউনিকেশন পারপাজে আমরা কিন্তু এই পেট্রোল এবং ডিজেল ব্যবহার করি। তো এই ডিজেল এবং পেট্রোলের ব্যবহারটা কমাতে হবে যদি আমরা ক্লাইমেট চেঞ্জ প্রিভেন্ট করতে চাই। কারণ ডিজেল এবং পেট্রোলটা আসলে সবচেয়ে রিমার্কেবল। আপনারা যারা জিএনজি নিয়ে কাজ করেন বা গ্রিন হাউস গ্যাস নিয়ে কাজ করেন তারা হয়তো জানেন যে আসলে ন্যাচারাল গ্যাস এবং ডিজেল বা পেট্রোলের কথা যদি চিন্তা করি, তো ন্যাচারাল গ্যাসে কিন্তু কম্বাশন পার্সেন্টেজ অনেক বেশি, অনেক হাই, এই জন্য সেখানে ইমিশন কম। বাট যদি আপনি পেট্রোল এবং ডিজেলের কথা চিন্তা করেন সেখানে হিউজ পরিমাণ জিএনজি ইমিশন কিন্তু সেখান থেকে হচ্ছে। সো পেট্রোল এবং ডিজেল ব্যবহারের ফলে আমাদের এই ওয়ার্ল্ডের যে গ্লোবাল টেম্পারেচার সেটা বৃদ্ধি পাচ্ছে এবং এই ক্লাইমেট চেঞ্জ যদি আমরা প্রতিরোধ করতে চাই তাহলে এই পেট্রোল এবং ডিজেলের ব্যবহার কিন্তু আমাদের কমাতে হবে। এটা কম্পেনসেট আমরা বিভিন্নভাবে করতে পারি বা এটা সাবস্টিটিউট করা যেতে পারে। ডিজেল এবং পেট্রোলকে আমরা অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে ইলেকট্রিক ভেহিকেলের মাধ্যমে রিপ্লেস করা হচ্ছে। যদিও ইলেকট্রিক ভেহিকেলেও কিন্তু এনভায়রনমেন্টাল নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, বাট আমরা যদি তুলনা করি ডিজেল, পেট্রোল এবং ই ভেহিকেল, তাহলে আমরা দেখতে পাই যে ডিজেল পেট্রোলের চেয়ে ই ভেহিকেলটা পরিবেশ বান্ধব। যদি আমরা কম্পেয়ার করি সম্পূর্ণভাবে ই ভেহিকেল যে পরিবেশ বান্ধব এটা কিন্তু আমরা বলতে পারি না, সেখানেও কিন্তু ইমিশন হচ্ছে। যদি কম্পেয়ার করি আমরা পেট্রোল ডিজেলের সাথে তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে ডিজেল এবং পেট্রোলের চেয়ে কম। তো আমরা রিডাকশন প্রসেসটা যদি আমরা ত্বরান্বিত করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা পেট্রোল এবং ডিজেলের ব্যবহার কমানোর জন্য আমরা ই ভেহিকেলের দিকে যেতে পারি। কারণ ই ভেহিকেলের যে মেইন চ্যালেঞ্জগুলো আগে ছিল, যেমন ব্যাটারির একটা প্রবলেম ছিল যে ব্যাটারি পরিবেশের জন্য ফাইনালি
পরিবেশে ডাম্পিং হচ্ছে এবং ব্যাটারি পরিবেশের জন্য ক্ষতিকর। আহ, কিন্তু রিসেন্ট যে টেকনোলজিগুলো আসছে আমরা দেখছি যে ব্যাটারি আসলে সম্পূর্ণ রিসাইকেলেবল এবং ব্যাটারি কখনোই ডাম্পিং করা হচ্ছে না এনভায়রনমেন্টে, এবং সেটাকে বারবার পুনরায় ব্যবহার করা হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অনেকটা আহ, পরিবেশের উপর যে বিরূপ প্রতিক্রিয়া সেটা কিন্তু কমে যাচ্ছে। এছাড়াও ভেহিকেল যদি আপনি ব্যবহার করেন ইন প্লেস অফ পেট্রোল ডিজেল চালিত ভেহিকেল, তাহলে সেখানে কিন্তু আপনি কম এই যে কার্বন এমিশন কমাচ্ছেন, সেখানে একটা কার্বন ক্রেডিটও আপনি পেতে পারেন। ই ভেহিকেল ব্যবহারের ফলে আপনি যে পরিমাণ পেট্রোল এবং ডিজেল কনজাম্পশন কমাচ্ছেন সেটার উপর বেস করে গ্লোবাল বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, যেমন ভেরিফাইড কার্বন স্ট্যান্ডার্ড ভিসিএস এ রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি কিন্তু কার্বন ক্রেডিট সেখান থেকে অর্জন করতে পারেন। তো এই প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছে মূলত এই পরিবেশ বান্ধব যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেটাকে প্রমোট করার জন্য। তো আমাদের ক্লাইমেট চেঞ্জকে যদি আমরা প্রিভেন্ট করতে চাই, অবশ্যই পেট্রোল এবং ডিজেলের ব্যবহারটা আমাদের কমিয়ে আনতে হবে। ক্লাইমেট চেঞ্জকে প্রতিরোধ করতে হলে আর সবচেয়ে যে জিনিসটা আমরা সহজলভ্যভাবে সবচেয়ে ইফেক্টিভ ভাবে আমরা করতে পারি সেটা হলো ট্রি প্লান্টেশন রেট আমাদের বাড়াতে হবে। ট্রি প্লান্টেশন রেটটা বাড়াতে হবে। তো এটা নিয়ে আসলে কিছুদিন আগেও আমরা দেখেছি যে ফেসবুক সোশ্যাল মিডিয়া অনেক আমরা সরব, বাট আসলে কি আমাদের ট্রি প্লান্টেশন হয়েছে বা হচ্ছে? আমরা কতজন আছি যে ট্রি প্লান্টেশনের জন্য আসলেই আমরা কাজ করতেছি? এটা সংখ্যা খুবই নগণ্য আসলে। একটি গাছ শুধু যে পরিবেশ বাঁচাচ্ছে সেটাও শুধু তাই না, গাছ আপনাকে আরো অনেকভাবে হেল্প করতেছে। গাছ থেকে আমরা কাঠ পাচ্ছি, অক্সিজেন পাচ্ছি, একটি সুন্দর মনোরম পরিবেশ আমি পাচ্ছি, ছায়া পাচ্ছি। আমরা কিছুদিন আগে দেখলাম বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় দেখলাম যে একটি গাছের ছায়ায়, এক্সকিউজ মি, জাস্ট এ মিনিট, সরি। একটি গাছের ছায়ায় যে টেম্পারেচার সেটা কিন্তু একটি ওপেন ওপেন প্লেসে যে টেম্পারেচার তার চেয়ে অনেক কম। তো গাছের উপকারিতার আসলে কোনো শেষ নাই, এটা আমরা সবাই অনুধাবন করি, সবাই বুঝি। বাট গাছ যে রক্ষা করতে হবে বা গাছ বেশি বেশি প্ল্যান্ট করতে হবে এই বিষয়ে কাজ আসলে বাংলাদেশে খুবই কম। আহ, আমরা শুধু মুখে মুখেই বলে থাকি যে ট্রি প্লান্টেশন, বাট আসলে আমরা কতজন করতেছি, প্র্যাকটিক্যালি করতেছি কতজন আসলে ট্রি প্লান্টেশন? এই ট্রি প্লান্টেশনই হতে পারে আমাদের সবচেয়ে বেশি ইফেক্টিভ এই ক্লাইমেট চেঞ্জ থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে রক্ষা করার জন্য। বাংলাদেশে যে পরিমাণ গাছপালা দরকার, যে টোটাল যে এরিয়া তার 25% গাছ থাকার কথা, বাট বাংলাদেশে কিন্তু সেটার পরিমাণ অনেক কম। তো এই রেটটা আমাদের বাড়াতে হবে। বাড়াতে হলে আসলে শুধু ব্যক্তিগতভাবে সচেতন হলেই হবে না, আমি মনে করি যে এটা কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকেও এটাকে এই বিষয়ে সুদৃষ্টি দিতে হবে। বিশেষ করে গাছ কাটা আমাদের বন্ধ করতে হবে। গাছ লাগানো বাড়ানোর পাশাপাশি গাছ কাটা থেকে আমাদের আমাদের বনগুলাকে রক্ষা করতে হবে। তো যদি বিভিন্ন দেশে আমরা দেখেছি বিভিন্ন আইন আছে, বিভিন্ন ল আছে যে গাছ কাটতে হলে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হবে, তাদের এনওসি নিতে হবে, বা এনওসি নিয়ে তারপরে গাছ কাটতে হবে, এবং গাছ কাটলে তার বিপরীতে আহ, গাছ লাগানো, কয়টি গাছ লাগাবে তার ডকুমেন্ট শো করতে হয়। তো এই ধরনের যদি লিগাল রিকোয়ারমেন্ট আমাদের এই দেশেও করা হয়, যদিও এটা ইমপ্লিমেন্ট করা আমি বলবো না যে খুব বেশি সহজ। তো আমরা ট্রাই এই ধরনের পদক্ষেপ নেওয়ার যদি আমরা ট্রাই করি, কিছুটা হলেও আমার মনে হয় যে বাংলাদেশে গাছের পরিমাণ অনেক বাড়বে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অনেক বড় বড় বন, অনেক বিখ্যাত অনেক নামকরা বন, সেগুলো কিন্তু আহ, সেই বনগুলো উজাড় করে সেখানে বিভিন্ন স্থাপনা, বিভিন্ন ইন্ডাস্ট্রি স্থাপন করা হয়েছে। তো ইন্ডাস্ট্রি স্থাপনের জন্য বাংলাদেশে কিন্তু এখনো অনেক পর্যাপ্ত জায়গা রয়েছে।
সেখানে না করে আমরা দেখতে পাই যে অনেক বন জঙ্গল, হাজার হাজার লক্ষ কোটি গাছ কেটে কিন্তু সেখানে ইন্ডাস্ট্রি করা হচ্ছে। তো এই জিনিসগুলা যদি যারা বাংলাদেশে পরিবেশবিদ আছে, সরকারি অথরিটি আছে, তাদের যদি একটা আহ, তাদের মধ্যে যদি এই ধরনের ইয়া থাকে বা এই প্রোটেক্ট করার জন্য তারা যদি আরো বেশি ক্ষমতায়ন পেয়ে পেয়ে যায়, তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো আহ, আরো বেশি আমাদেরকে উপকৃত আমরা এর মাধ্যমে হব। এবং এই ধরনের উদ্যোগ আসলে আমরা অপেক্ষায় আছি যে বাংলাদেশ সরকার প্লাস যারা পরিবেশবিদ আছে তাদের মাধ্যমে আমাদের এই এই জিনিসগুলো আসবে যে গাছ কিভাবে রক্ষা করা যায়। একটা হলো ট্রি প্লান্টেশন, আর একটা হলো ট্রি রিজার্ভেশন। ট্রি মানে গাছটা কিভাবে গাছের সুরক্ষা করা যায় এবং নতুন গাছ কিভাবে লাগানো যায়, এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ আমি এই আজকের প্রোগ্রামের মাধ্যমে করছি। তারা যাতে এই বিষয়টা আমলে নেয় এবং এই বিষয়ে কার্যকর পদক্ষেপ তারা যেন গ্রহণ করে, তাহলে আসলে ট্রি প্লান্টেশন রেটটা বেড়ে যাবে। এবং ট্রি প্লান্টেশনের রেট বেড়ে গেলে সেখানে কিন্তু আমরা সবাই জানি সিম্পল যে গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিন্তু এমনিতেই কমে যাবে। এবং আপনার জন্য আরেকটি তথ্য দিতে চাই, আপনারা যদি আহ, বেশি বেশি ট্রি প্লান্টেশন করেন, কোনো অর্গানাইজেশন বা কোনো লিগ্যাল বডি বা যে কেউ, কোনো এন্টিটি যদি তারা হচ্ছে 1 মিলিয়ন বৃক্ষরোপণ করে, সেখান থেকেও তারা এই গ্লোবাল যে প্ল্যাটফর্ম বিসিএস, সেখান থেকে একটি ক্রেডিট তারা অর্জন করতে পারে। অর্থাৎ ভালো একটি অ্যামাউন্ট তারা পেয়ে যাবে যদি কোনো প্রতিষ্ঠান, সিঙ্গেল প্রতিষ্ঠান, তারা যদি 10 লক্ষ গাছ রোপণ করেছে এটা প্রমাণ করতে পারে। তো এই ধরনের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে আসলে এটা প্রমোট করা হচ্ছে। আশা করি আমরা এই উদ্যোগগুলো আরো বৃদ্ধি পাবে সামনে। ক্লাইমেট চেঞ্জ প্রিভেনশনের আরেকটি পদ্ধতি হতে পারে রিমুভাল অফ গ্রিনহাউস গ্যাসেস ফ্রম দ্য এয়ার। তো গ্রিনহাউস গ্যাস বলতে আমরা যেগুলো বুঝি, আমরা আগেই বলেছি যে গ্রিনহাউস গ্যাস কোনগুলো। গ্রিনহাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড বা এই ধরনের যে গ্রিনহাউস গ্যাসগুলো আছে, এটা বাতাস থেকে রিমুভ করে কিন্তু এই ক্লাইমেট চেঞ্জটা কমানো সম্ভব। তো গ্রিনহাউস গ্যাস কিভাবে রিমুভ করা যায় এটা একটু আপনাদের কাছে, হয়তো অনেকের কাছে, অনেকে জানেন, অনেকের কাছে বিষয়টা নতুন মনে হতে পারে। তো বিভিন্ন টেকনোলজি কিন্তু বিজ্ঞানীরা বিভিন্ন টেকনোলজি নিয়ে কাজ করছে যে এই আমাদের অ্যাটমসফিয়ার থেকে কিভাবে গ্রিনহাউস গ্যাসটা রিমুভ করা যায়। তারা কিছু পরীক্ষাও করেছে এবং এটা চলমান আছে। যদি ইফেক্টিভ হয়, কস্ট ইফেক্টিভ বা মানে সব দিক দিয়ে উপযোগী হয়, তাহলে কিন্তু এটাও করা সম্ভব। তো এইগুলোকে যেমন হচ্ছে কিছু উদ্যোগের কথা যদি আমি বলি, যে কার্বন ইঞ্জিনিয়ারিং নামে একটি কাজ করা হয়েছে সুইজারল্যান্ডে, যেখানে কার্বন ডাইঅক্সাইড গ্লোবাল যে অ্যাটমসফিয়ার, সেখান থেকে অ্যাবজর্ব করার একটা পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। এবং এই কার্বন ডাইঅক্সাইড কি করা হয়েছে যে একটি কেমিক্যাল ফিল্টারের মধ্য দিয়ে এটাকে পাস করা হয়েছে। এবং এই কেমিক্যাল ফিল্টারে কার্বন ডাইঅক্সাইডটা অ্যাবজর্ব হয়ে গেছে এবং সেখানে মোটর বা ফ্যানের মাধ্যমে সেই কেমিক্যাল ফিল্টারটা রান করা হয়েছে এবং সেই ফিল্টারে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটা অ্যাবজর্ব হয়ে গেছে। এইভাবে অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড কিন্তু রিমুভ করার একটা সুযোগ আছে। যদিও এটা অনেক ব্যয়বহুল, তবে আমরা এটার মাধ্যমে আসার আলো কিন্তু দেখতেই পারি। তো এই ধরনের আরো কিছু অ্যাবজর্পশন প্রসেস আছে যেগুলা বিজ্ঞানীরা প্রতিনিয়ত তারা গবেষণা করে করে যাচ্ছে যে কিভাবে অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড বা গ্রিন হাউস গ্যাসগুলো রিমুভ করা যায়। যদিও এটা খুবই কস্টলি, এর চেয়ে বেটার যদি আমরা ন্যাচারালি আমাদের হিউম্যান অ্যাক্টিভিটিস এর মাধ্যমে এই গ্লোবাল যে ওয়ার্মিং সেটা কমানোর জন্য যদি আমরা গ্রিন হাউস গ্যাসটা ইমিশন আমরা কমাই। আরেকটি পদ্ধতি হতে পারে ক্লাইমেট চেঞ্জ প্রতিরোধের, সেটা হলো প্রোভাইডিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু পোর কান্ট্রিজ। যারা পোর কান্ট্রিজ, দরিদ্র এবং উন্নয়নশীল দেশ, তাদেরকে যদি উন্নত বিশ্ব যদি বিভিন্নভাবে সহযোগিতা করে, তাদেরকে আর্থিক সহযোগিতা
সহায়তা প্রদান করে, তাহলেও কিন্তু ক্লাইমেট চেঞ্জ কিছুটা হলেও রিমুভ করা সম্ভব। আমরা দেখেছি যে গ্রিন হাউস ইমিশনের ক্ষেত্রে র্যাঙ্কিং এর প্রথম যে 20টা দেশ আছে সেখানে টপ যে 20 কান্ট্রি, সেখানে সবাই হচ্ছে উন্নত বিশ্ব। সেখানে আছে চায়না, সেখানে আছে আমেরিকা, সেখানে আছে কানাডা, সেখানে আছে রাশিয়া। এই সমস্ত দেশ কিন্তু সবচেয়ে বেশি, বা ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে সেখানে কিন্তু কার্বন ইমিশন, জিএইচ ইমিশনের পরিমাণ সবচেয়ে বেশি। কারণ তাদের লাইফ লাইফস্টাইল বলেন, বা এই এই উন্নত দেশগুলো সাধারণত শীত প্রধান দেশ, সেখানে টেম্পারেচার রেইজ করে রাখার জন্য হিউজ পরিমাণ ডিজেল কনজাম্পশন, ফুয়েল কনজাম্পশন হয়ে থাকে। এই সমস্ত কারণে, এবং তাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বেশি, হেভি ইন্ডাস্ট্রি বেশি, এই সমস্ত কারণে আসলে সেখানে ইমিশন অনেক বেশি। ইভেন সেখানে আমরা এই উন্নত দেশগুলোতে আমরা দেখি যে সেখানে টোটাল এরিয়া, ল্যান্ড এরিয়াও কিন্তু অনেক বেশি। সমস্ত কারণে সেখানে ইমিশন রেট অনেক বেশি। তো তারাই যেহেতু ইমিশনটা বেশি করতেছে উন্নত দেশ, আর ইমিশন যেখান থেকেই করা হোক না কেন, আপনারা সবাই জানেন যেটার ইফেক্ট কিন্তু সেম সব জায়গায়। গ্লোবাল পার্সপেক্টে আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশ থেকে যদি আপনি ইমিশন করেন, সেটাও হিট করবে গ্লোবালি। যদি আমেরিকা থেকে করা হয়, সেটাও গ্লোবালি করবে। তো উন্নত বিশ্বে যেহেতু তারাই ইমিশন বেশি করতেছে, তো তাদের একটা দায়িত্ব এসে যায় যে যারা তুলনামূলক উন্নয়নশীল দেশ এবং দরিদ্র দেশ, তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করা এই কার্বন ইমিশন কমানোর জন্য, ক্লাইমেট চেঞ্জ প্রতিরোধ করার জন্য। সেটা কিভাবে হতে পারে? তাদেরকে বিভিন্ন পরিবেশ বান্ধব ইকুইপমেন্ট, পরিবেশ বান্ধব টেকনোলজি, সেটা তাদেরকে উৎসাহিত করা যেতে পারে। সেই সমস্ত খাতে আহ, তাদেরকে বিনিয়োগ করা যেতে পারে। রিনিউয়েবল এনার্জি তারা যাতে বেশি বেশি ব্যবহার করে, সেই ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা যেতে পারে। বা তাদের যে বিভিন্ন রিকোয়ারমেন্ট আছে, সেখানে এগুলো ইনক্লুড করা যেতে পারে। অলরেডি বিভিন্ন বায়ার বলেন, বিভিন্ন লেন্ডার বলেন, তারা কিন্তু যারা উন্নত বিশ্বের আছেন, তারা কিন্তু আমাদের উন্নয়নশীল দেশ যেমন বাংলাদেশে কিন্তু অনেক ধরনের বিধিনিষেধ, অনেক ধরনের রিকোয়ারমেন্ট তারা কিন্তু অলরেডি দিয়ে যাচ্ছেন। তো এই রিকোয়ারমেন্ট দেওয়ার পাশাপাশি তারা যদি এখানে ইনভেস্টমেন্ট করতো এই এনার্জি ইফিশিয়েন্ট টেকনোলজি যাতে আমরা ব্যবহার করতে পারি, এনার্জি ইফিশিয়েন্ট মেশিনারিজ আমরা ব্যবহার করতে পারি, এনার্জি রিনিউয়েবল এনার্জি যাতে আমরা ব্যবহার করতে পারি, এই সমস্ত খাতে তারা যদি আমাদের এখানে যদি বিনিয়োগ করতো, তাহলে কিন্তু আমাদের এই উন্নয়নশীল দেশ বলেন বা দরিদ্র দেশগুলো বলেন, তারা কিন্তু ক্লাইমেট চেঞ্জ প্রতিরোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো এটি হতে পারে ক্লাইমেট চেঞ্জ প্রতিরোধের আরেকটি ক্লাইমেট চেঞ্জ প্রতিরোধের আরেকটি উপায়। এবং আমরা বিভিন্ন সময় দেখেছি যে আহ, বিভিন্ন আহ, বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে বা বিভিন্ন গ্লোবাল অর্গানাইজেশনের মাধ্যমে এই উন্নয়নশীল দেশের জন্য একটা বিভিন্ন বাজেট তারা নির্ধারণ করেছে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাজেটগুলো প্রপারলি ডিস্ট্রিবিউট হচ্ছে না। এই বাজেটগুলো যদি প্রপারলি ডিস্ট্রিবিউট হয়, তাহলে হয়তো বা গ্লোবাল ওয়ার্মিং বলেন বা ক্লাইমেট চেঞ্জ প্রতিরোধে এটা একটি সহায়ক ভূমিকা পালন করতে পারে। তো আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, যে ক্লাইমেট চেঞ্জের বিরূপ প্রতিক্রিয়া কি হতে পারে, বা ক্লাইমেট চেঞ্জ প্রতিরোধে আমাদের করণীয় কি হতে পারে, অনেক বিষয় আমরা আলোচনা করলাম। তো আসলে এই ট্রেনিং সেশন, লার্নিং সেশনটা আসলে অফলাইন যেটা আমরা বলি, সেটা হলে সবচেয়ে বেশি উপযোগী হয় বা ইফেক্টিভ বেশি হয়। তো যেহেতু আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আমরা করতেছি এই ডিসকাশনটা, তো আপনাদের স্টাডি করার জন্য কিছু ম্যাটেরিয়াল আপনারা যাদের আরো বেশি জানার ইচ্ছা আছে, আগ্রহ আছে, বা অনেক কিছু হয়তো আপনারা স্কিপ করতে পারেন। তো যদি এই বিষয়ে আপনাদের আরো বেশি জানার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, তাহলে আপনারা এই বিষয়গুলো স্টাডি করতে পারেন। তাহলে ক্লাইমেট চেঞ্জের আসলে বিরূপ প্রতিক্রিয়া বলেন, ক্লাইমেট চেঞ্জের বিভিন্ন ডেটা বলেন, ক্লাইমেট চেঞ্জ প্রতিরোধে করণীয় কি হবে, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা খুব ভালো একটি আইডিয়া পেয়ে যেতে পারেন। তো আমি উইকিপিডিয়া থেকে বিভিন্ন দেখেছি, সেখানে অনেক ইনফরমেশন আছে। আপনারা যদি এটা সার্চ দেন বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব, তাহলে একটি
চমৎকার একটি তথ্য সেখান থেকে পেয়ে যাবেন। আপনারা আইপিসিসি একটি আছে, প্ল্যাটফর্ম আছে, যেমন বা এটাকে আমরা বলি দ্য ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। এটা ইউএস বেসড একটি সার্ভে অর্গানাইজেশন। এটা এই অর্গানাইজেশনে কিন্তু ক্লাইমেট চেঞ্জের অনেক সার্ভে সেখানে রয়েছে, অনেক রিপোর্ট রয়েছে। সেই রিপোর্টগুলো দেখে আপনি কিন্তু ক্লাইমেট চেঞ্জের অনেক কিছু ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আপনি জেনে যেতে পারেন। এছাড়াও ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ নামে একটি জাতিসংঘের একটি প্রজেক্ট আছে, সংক্ষেপে আমরা বলি ইউএনএফসিসিসি। এটা কিন্তু ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক কাজ করতেছে। তাদের ওয়েবসাইটে গেলে বা তাদের এটা লিখে সার্চ দিলে আপনারা ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে অনেক কিছু তথ্য আপনারা জেনে যাবেন। বাংলাদেশের পার্সপেক্টিভে একটি রিপোর্ট করা হয়েছে, আপনাদেরকে আমি আগেই বলেছি, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান 2009। সেখানে একটি চমৎকার রিপোর্ট রয়েছে, রিপোর্টটিও আপনারা স্টাডি করতে পারেন যদি আপনাদের আগ্রহ থাকে। তো বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের মধ্যে একটি উদ্যোগ আমি আগেই বলেছি যে বাংলাদেশের যে যারা পরিবেশ নিয়ে কাজ করে, ক্লাইমেট নিয়ে কাজ করে, সেই মন্ত্রণালয়কে পুনরায় নামকরণ কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট করেছে। নামকরণ করে এখন আপনারা জানেন যে এই পরিবেশ যে মন্ত্রণালয়, সেটার নাম কিন্তু বাংলাদেশ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এই নামে কিন্তু নামকরণ করা হয়েছে এই ক্লাইমেট চেঞ্জকে গুরুত্বারোপ করার জন্য, ক্লাইমেট চেঞ্জ নিয়েও যাতে তারা কাজ করে সেটার জন্য। আপনারা যদি আরো আপনাদের জানার আগ্রহ থাকে, ইচ্ছা থাকে, আপনারা এই জিনিসগুলো আপনারা স্টাডি করতে পারবেন। তো আমরা বেসিক্যালি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম আরেকবার রিক্যাপ করতে চাচ্ছি। আজকে যে আলোচনা আমরা করেছি, যে প্রথমে আমরা জানার চেষ্টা করেছি যে হোয়াট ইজ ক্লাইমেট, এবং বাংলাদেশে এবং ওয়ার্ল্ডে ক্লাইমেট চেঞ্জ কেন গুরুত্বপূর্ণ, এটা নিয়ে প্রথমে আলোচনা করেছি। স্যার আমি একটু আপনাদের ভিতরে কথা বলি। জি জি, প্রথমত রায়হান ভাই, এমডি রায়হান, আপনার ক্যামেরাটা অফ করেন। আমি অল পার্টিসিপেন্টদেরকে বলবো, আপনাদের পক্ষ থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, কারণ সেশনের টোটাল যে পিপিটিতে লট অফ ইনফরমেশন দেওয়া আছে। আমি কেন লট অফ বলছি, আসলে অল্প সময়ে এত বেশি ইনফরমেটিভ একটা ডাটা নিয়ে আসছে, সো সেই ডাটাটার ক্ষেত্রে আসলে অল্প সময়ে যতটুকু পারছে প্রেজেন্ট করছে। এখন আপনাদের পক্ষ থেকে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা করলে অনেক ভালো হবে। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? কারো কোনো প্রশ্ন নাই? সো স্যার ঠিক আছে, তাহলে আপনি আপনার রিক্যাপ করেন, তারপরে আমি কথা বলে শেষ করবো, সমস্যা নাই। ওকে, আচ্ছা, আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি আসলে আপনারা দেখেছেন, বা আমরা আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বা নতুন কিছু তুলে আনার চেষ্টা করেছি, যেমন ক্লাইমেট চেঞ্জের কি কি ইফেক্ট আছে, মেইন যে ইফেক্টগুলো আমাদের এনভায়রনমেন্টে পড়তেছে সেই বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করেছি। গ্রিন হাউস ইফেক্ট একটা গুরুত্বপূর্ণ উপাদান। আমি আগে বলেছি যে গ্লোবাল টেম্পারেচার রাইজের মূল কারণ হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট, মূল কালপ্রিট কিন্তু এই গ্রিন হাউস ইফেক্ট। ইফেক্ট অফ ওয়াটার, পজিটিভ ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ, কিছু পজিটিভ ইম্প্যাক্টও কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের রয়েছে, সেটাও আলোচনা করা হয়েছে। তো ক্লাইমেট চেঞ্জের জন্য আসলে রেসপন্সিবল কি জিনিস সেটা আলোচনা করা হয়েছে। ক্লাইমেট চেঞ্জের জন্য, ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের এমপ্লয়িদের উপর কি ইম্প্যাক্ট পড়তেছে সেটা আলোচনা হয়েছে, এবং কিভাবে ফাইনালি কিভাবে ক্লাইমেট চেঞ্জটা আসলে প্রিভেনশন করা যায়, প্রিভেনশন বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আর মনিরুজ্জামান ভাই যেমনটি বললেন যে এই বিষয়গুলো আপনাদেরকে মেইলের মাধ্যমে জানানো হবে। সো আপনাদের যদি আরো কোনো কিছু তথ্য জানার থাকে অবশ্যই আমাদের ইউনিভার্সিটিটা সেখানে যোগাযোগ করবেন আমাদের সাথে। বদিউজ্জামান ভাই হ্যান্ড রাইজ করছেন, আপনি একটু হ্যাঁ প্লিজ আনমিউট করে নেন। মিউট করা আছে, আনমিউট করেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ আছি, বলো প্লিজ, কোশ্চেন করেন।
কোয়েশ্চেনটা হলো বিভিন্ন টেক্সটাইল সেক্টরে আপনার যে ডাব্লিউটিপি বা ইটিপি যে ব্যবহার করা হয়, পানি যে মানে নষ্ট হয়ে যায়, পানি যে নষ্ট হয় সেখানে যে আপনার ডাব্লিউটিপি আর ইটিপি তে যে কেমিক্যাল ইউজ করা হয় সেটা কিন্তু আপনার পানির মানে পরিষ্কার করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়, ড্রেনের মাধ্যমে বা বাইরে পাঠিয়ে দেওয়া, ওইটা কি এই পানিতে কি মানে এনভায়রনমেন্টের দিক থেকে কি ক্ষতি হয় না বা পরিবেশ দিক থেকে নষ্ট হয় না এই পানির দিক থেকে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন করেছেন। অবশ্যই আহ, আমরা ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন প্রসেসে আমরা ওয়েস্ট ওয়াটার প্রসেসের ফলে আসলে ওয়েস্ট ওয়াটার তৈরি হয়, জেনারেট হয়। এটা যদি আমরা যে গাইডলাইন অনুযায়ী যে প্যারামিটার গুলো আছে, সেই প্যারামিটার অনুযায়ী আমরা প্যারামিটার গুলো মিট করিয়ে প্যারামিটার অনুযায়ী ট্রিটমেন্ট করে যদি আমরা পরিবেশে অবমুক্ত করি, তাহলে আসলে সেক্ষেত্রে কোনো ইম্প্যাক্ট পড়বে না পরিবেশের উপর। যদি কোনো স্থাপনা, কোনো ইন্ডাস্ট্রি যদি এই ক্রাইটেরিয়া গুলো ফলো না করে, ইটিপির ওয়েস্ট ওয়াটার যদি প্রপারলি ট্রিটমেন্ট না করে যদি দেয়, তাহলে যে ওয়াটারের উপর যে ইফেক্ট, সেটা কিন্তু পড়বে, পানি দূষিত হবে, এবং দূষিত হলে ফাইনালি এটা ওয়েদার এবং ক্লাইমেটেও এটা হিট করবে। থ্যাংক ইউ স্যার। ওকে, আর কেউ যদি কোনো প্রশ্ন থাকে কারোর, কোনো কিছু ক্লারিফিকেশন লাগে, কোনো জানার ইচ্ছা থাকে, আমরা ডিসকাশন করতে পারি, প্লিজ। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। এই যে আমরা ওই বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে ইটিপি ব্যবহার করি, ইটিপি বা ডব্লিউটিপি, বেশিরভাগ ক্ষেত্রে ইটিপিতে যে বর্জ্য নিষ্কাশনের পানিটা আমরা বাইরে ছাড়ি, এখানে পরিবেশ অধিদপ্তর বা ডিওই এর গাইডলাইন মেনে আমরা বিভিন্ন প্যারামিটার স্ট্যান্ডার্ড মান রেখে বাইরে পানিটা আউট করি। কিন্তু তারপরেও মনে হয় না যে বাংলাদেশে এমন কোনো ফ্যাক্টরি আছে 100% এরা পানি পিউরিফাই করে বাইরে ছাড়ে। কিছু কিছু পানি তো অবশ্যই আছেই, অনেক অংশ ফ্যাক্টরিতে আছে তারা গাইডলাইন মেনটেন করে না বা ডাইরেক্ট বাইপাস করে। এগুলো তো পরিষদ তো জানে, এটা তো অজানা বা কিছু না। তারপরেও এদের ক্ষেত্রে এরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মালিকরা কিছু টাকা পয়সা দিয়ে মেনটেন করে চালায়, কিন্তু এটার তো আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। আমাদের মানুষ, পশু পাখি, গাছপালা যা আছে, এক কথা আমাদের জন্য তো ক্ষতিকর। এগুলো তো পরিষদ জানে। রাইট। বাংলাদেশের যেগুলো আছে না, বাংলাদেশের যেগুলো পরিষদ আছে সবগুলো তো এগুলো তো জানে, আর এগুলো তো টাকা পয়সা দিয়ে মেনটেন করে। কিন্তু আমার কথা হচ্ছে এগুলো তো আমাদেরই ক্ষতি। এগুলো পরিষদ হচ্ছে কোনো ভবিষ্যতে বা কোনো মানে একটা সঠিক ব্যবস্থা নেবে না, যে এগুলো তো আমরা আমাদেরই ক্ষতি করছি। টাকা দিয়ে ব্যবস্থা করুক আর যেভাবে হোক। রাইট, অনেক সুন্দর প্রশ্ন করেছেন আসলে জসিমউদ্দিন ভাই। আমাদের এই ইটিপির যে বজ্র, এটা কিন্তু অনেক ইন্ডাস্ট্রি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও রয়েছে, যে অনেক ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে বাইপাস করে বা সম্পূর্ণ ট্রিটমেন্ট করে না। আবার এরকম অভিজ্ঞতাও রয়েছে যে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে কিন্তু পানি একেবারে শতভাগ পরিশোধন করে পরিবেশে ছাড়া হয়। যেমন আমি বর্তমান যেখানে কর্মরত আছি, সেখানে কিন্তু আমি দেখেছি, এবং মনিটরিং এর আমার সরাসরি মনিটরিং এ আছে, যে আমরা দেখেছি সেখানে শতভাগ ট্রিটমেন্ট করে কিন্তু পানি পরিবেশে ছাড়া হয়। তো যারা এই বিষয়গুলো আসলে ফলো করতেছে না, যারা পরিবেশের এই জিনিসটা তারা তোয়াক্কা করতেছে না, হয়তো সামান্য কিছু অর্থ তারা বেনিফিটেড হচ্ছে, একটা বা দুইটা বা পাঁচটা মালিক তারা হয়তো সামান্য বেনিফিটেড হচ্ছে, যে কেমিক্যাল ডোজিং এর ফলে বা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট করতে যে কষ্টটা হয় সেটা তারা বেঁচে যাচ্ছে। বাট তার পরবর্তী যে প্রজন্মটা আসবে, তার জন্য কিন্তু একটি বসবাসের অযোগ্য পৃথিবী কিন্তু সে রেখে যাবে। একটি আগেই বলেছি যে পানি, পানি বলা হয় মানুষের অপর নাম, পানির অপর নাম জীবন। তো এই ওয়েস্ট ওয়াটার যখন একটি ওয়াটার ল্যান্ডে যাবে, রিভারে যাবে, তখন এটার কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট পড়ে যাবে সেই প্রাকৃতিক পরিবেশের উপর, সেখানকার কমিউনিটির উপরে, সেখানকার বৈচিত্র্যের উপরে, সেখানকার ইকোসিস্টেমের উপরে। টোটাল সিস্টেম কিন্তু কোলাপস করবে। সেখানে কোনো মাছ হবে না, সেখানে কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারবে না, অণুজীব বাঁচতে পারবে না। ইকোসিস্টেম কিন্তু টোটালি একটা কোলাপসের মধ্য দিয়ে যাবে যদি আমরা পানি পরিশোধন না করে ছাড়ি। শুধু তাই না, ওয়ার্ল্ডের অন্যান্য দেশ এখন যেটা করতেছে বা আমাদেরকে বলতেছে যে
পানি যেটা আমরা ছেড়ে দিচ্ছি এনভায়রনমেন্টে সেটা কেন ছাড়বো আমরা? পানিটার উৎস তো আমাদের গ্রাউন্ড। সো আমরা এই পানিটা কেন ব্যবহার করতেছি না? তো যদি আমাদের সেই ইয়াটা থাকে যে না আমি পানি পরিশোধন করতেছি সঠিকভাবে, তাহলে আমরা সেটাকে পুনরায় কিন্তু বিভিন্ন প্রসেসেও ব্যবহার করতে পারি। প্রসেস ছাড়াও আমাদের অন্যান্য কাজ যেটা আছে, যেমন টয়লেট ফ্লাশিং বলেন, গার্ডেনিং বলেন, কার ওয়াশিং বলেন, এই জিনিসগুলোতেও কিন্তু আমরা এই পানিটা ব্যবহার করতে পারি। যখনই আমাদের মধ্যে এই ইয়াটা থাকবে যে আমি পানি পরিশোধন করব না, ঠিকমতো ট্রিটমেন্ট করব না, এটিকে চালাবো না, বাইপাস করব, তখন আসলে এই বিষয়টা ক্রিয়েট হয় এবং এটি খুবই দুঃখজনক। যারা করতেছে, যদি আমরা আজকে প্রোগ্রামের মাধ্যমে তাদেরকে আহ্বান করবো যে আসলে এই ক্ষুদ্র স্বার্থকে চিন্তা করে এই ধরনের কাজ করা থেকে অবশ্যই বিরত থাকবে। থ্যাংক ইউ। জি, মেহেদী হাসান, আপনি মনে হয় কোনো প্রশ্ন করতে যাচ্ছেন, প্লিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার, আপনার এই ট্রেনিং সেশনের মাধ্যমে আমরা অনেক কিছু অজানা এটা জানলাম, আর কিছু ক্লারিফিকেশনের বিষয় ছিল সেটাও জানলাম। তো এমএসটি এর ওনাদের কাছে আমাদের বিশেষ করে আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো এরকম ট্রেনিং সেশন যেন কন্টিনিউ হয়। আর স্যার আপনার কাছে আমার একটা প্রশ্ন, এটা হলো ই ওয়েস্ট আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য অবশ্যই দায়ী। এটা আমাদের ডিসপোজ বা ই ওয়েস্ট নিয়ে আমাদের পরিকল্পনা কিরকম হওয়া উচিত বা কিরকম করতে পারি, এটা যদি একটু বলতেন। আচ্ছা, অনেক ধন্যবাদ মেহেদী হাসানকে। অনেক সুন্দর কথা রাজু বলেছেন। ভাই, প্রথম আগে যে প্রেজেন্টেশনটাকে জি ক্লোজ করে দেন, স্ক্রিন শেয়ারটাকে জি উঠায় দেন, তাহলে সবাই সামনে চলে আসবে, কথা ভালো হবে। জি, ওকে। তো মেহেদী হাসানের প্রথম পার্টে যেটা বলছেন সেটা আমি মনিরুজ্জামান ভাইকে আমি ইয়াটা শুনেছি, করব যে আমি অ্যানসার দিচ্ছি। জি জি মেহেদী হাসান ভাই তো ভাই প্রশ্নের সহ অ্যান্সার সবাইকেই দিবেনই। বলি, আমাদের অর্গানাইজেশন থেকে কন্টিনিউ দ্যাট মিনস প্রতি মাসে 4টা সপ্তাহ, বলা যায় যে 5টা 7টা 10টা ট্রেনিং আমাদের চলে, পেইড অর আনপেইড। ট্রেনিং গুলা সবই প্রফেশনাল, কখনো আইএসও 9001, 14001, 45001, কখনো লেবার ল, এনভায়রনমেন্টাল আদার্স ল রুলস, অথবা এনার্জি ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের ট্রেনিং আমাদের এখানে চলে। আমাদের ট্রেনিং এর জন্য আমাদের বিভিন্ন পেজ আছে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপ, সেখানে আমরা আপডেট দিয়ে থাকি। সেখান থেকে আপনারা নিতে পারবেন যে আসলে কি কি ট্রেনিং আমরা করাই। আপনাদের এই টোটাল যারা এখানে জয়েন করছেন সকলকেই আমরা আমাদের ওই গ্রুপে অ্যাড করে নিব, এবং সেই গ্রুপে অ্যাড করে নিলে আপনারা এখান থেকে আপডেট ইনফরমেশন পাবেন। নাম্বার 1। ট্রেনিং এর আরো যে ইনফরমেশন যেটা দরকার, অর্থাৎ আপনার ট্রেনিং আমাদের যে রেকর্ডিং গুলা, আমরা দেখেন অলরেডি দেখছেন যে আমাদের ইউটিউব চ্যানেলটাতে আমরা দিয়ে দেই, যেখান থেকে লট অফ পিপল আমরা অনেক ইনফরমেশন বা অনেক কিছু তাদের কাছ থেকে পাই, যারা এটা কন্টিনিউ দেখে। এই জায়গাটাতে দেখবেন 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টার উপর এক একটা ট্রেনিং এর সেশন থেকে পুরাটাই আমরা এখানে শেয়ার করি। এবং এই শেয়ারিং পার্টটা যত হচ্ছে আমাদের জন্য ভালো। যারা এই জায়গাতে অ্যাটেন্ড করেন, ইলেকট্রিসিটি থাকে না, নেটওয়ার্ক থাকে না, অনেক প্রবলেম থাকে, আমরা তাদের সাথে এটা শেয়ার করতে পারি। তৃতীয়ত হচ্ছে আমরা প্রেজেন্টেশনটাকে সবাইকে দিয়ে দেই, যাতে তিনি রিড করতে পারেন। তো সর্বোপরি মেহেদী ভাইয়ের কোয়েশ্চেনের কারণে সবাইকে জানিয়ে রাখলাম যে আমরা এই টাইপের প্রোগ্রাম করে থাকি অর্গানাইজেশনাল ওয়েতে। আপনারা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ এই রাজু স্যার সহ অনেক স্যারদের ট্রেনিং ডে বাই ডে আমরা করাবো। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভাই। আর মেহেদী হাসানের যে পরবর্তী প্রশ্নটা ছিল যে ইউএস নিয়ে আসলে কি করা উচিত বা ইউএস এর প্রভাবটা আসলে কি হতে পারে। ইউএস আসলে ইলেকট্রনিক ওয়েস্ট যেটা, এটা নিয়ে আসলে সারা ওয়ার্ল্ডেই খুব বেশি কাজ হচ্ছে না। তো এই ওয়েস্টটা কিন্তু পরিবেশের জন্য একটি বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে এবং বর্তমানে ইলেকট্রনিক ডিভাইস এর পরিমাণ এত বেশি পরিমাণ বেড়ে গেছে যে এটার একটা সময়ে যে এগুলা সবই কিন্তু পরিবেশের বোঝায় পরিণত হবে। তো এই ক্ষেত্রে আসলে যারা হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার, যেমন আমি যে প্রতিষ্ঠানে কাজ করি ওয়ালটন, তারা কিন্তু
সারা বিশ্বের পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন উদ্যোগ নিয়েছে। যেমন আমরা যেটা প্ল্যান করেছি যে যে আমাদের কোম্পানি ইলেকট্রনিক প্রোডাক্টগুলো খুব বেশি তৈরি করে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি, তো এটা ইউজারদেরও এগিয়ে আসতে হবে আমাদের উদ্যোগের জন্য। আমরা যেটা প্ল্যান করেছি যে আমাদের প্রত্যেক প্লাজা এবং ডিস্ট্রিবিউটর যেগুলো আছে সেখানে আমরা ইউএস্ট কর্নার একটু করে তৈরি করব। ইউএস্ট কর্নার থাকবে, আমাদের প্রোডাক্টগুলো ব্যবহারের পরে সেই ইউএস্ট কর্নারে তারা ডাম্প করবে একটা সময় পর, যখন সেটা আর ইউজেবল থাকবে না। সেখান থেকে আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে আবার ফ্যাক্টরিতে নিয়ে আসবো। নিয়ে এসে আমাদের আসলে ইউএস্টের দুইটা পার্ট মেইন হ্যাজার্ড থাকে, একটা হলো মেটাল এবং একটা প্লাস্টিক। তো প্লাস্টিক পার্ট এবং মেটাল পার্টটা আমরা সিগ্রিগেশন করে প্লাস্টিক রিসাইকেল প্ল্যান্টে আমরা প্লাস্টিক পার্টটা দিয়ে দিব এবং মেটাল রিসাইক্লিং প্ল্যান্টে মেটাল রিসাইকেল করে ফেলবো। এতে আমাদের ইউএস্ট গুলো 100% রিকভারি হয়ে যাবে। এবং এই ইউএস্ট এর জন্য আসলে এই প্রতিষ্ঠানের পাশাপাশি বড় প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি যারা ব্যবহার করতেছে তাদেরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। যেমন যদি ইউএস্ট গুলো আপনারা যেখানে সেখানে ডাম্পিং করেন, আপনাদেরকে একটি অ্যালার্মিং বিষয় আমি জানাতে চাই যে ইউএস্টের যে হেভি মেটাল পার্ট থাকে, ইউএস্টের মধ্যে মেইনলি কপার বা অন্যান্য অ্যালুমিনিয়াম বা এই ধরনের মেটাল যেগুলো থাকে, আমরা দেখি যে অনেক সময় বাজারে আমরা শাকসবজি কিনি, খুব তরতাজা শাকসবজি কিনি। এই বিশেষ করে ঢাকা শহরে এবং ঢাকা শহরের আশেপাশে গাজীপুরে যে শাকসবজিগুলো চাষ হয়, বেশিরভাগই দেখা যায় যে কোনো ময়লার ভাগাড় বা কোনো ডাম্পিং প্লেস, সেখানে কিন্তু এইগুলো চাষ করা হচ্ছে। তো এই এখানে যদি কোনো ফসল চাষ করা হয়, শাক বা অন্য কিছু, তাহলে এই যে হেভি মেটাল গুলো, এগুলো কিন্তু মাটিতেই কিন্তু ডিজলভ হয়ে যায় এবং শিকড়ের এই শাকসবজির শিকড়ের সাথে সে হেভি মেটাল গুলো এই শাক সবজিতে প্রবেশ করে। এবং ফাইনালি এটা যদি আমরা রান্না করেও খাই, হেভি মেটাল, আমি আবারও বলতে চাই, এটি কিন্তু রান্না করলেও সেটা রিমুভ হয় না এবং কোনো রকম সমস্যা কিন্তু হয় না, সেটাই আমরা আমাদের শরীরে সরাসরি চলে আসছে। এবং আমরা রিসেন্ট যখন আমি যখন জাহাঙ্গীরনগরে পড়াশোনা করেছি, তখন দেখেছি একজন শিক্ষক ছিলেন, তিনি গবেষণা করেছেন যে এই ময়লার ভাগাড়ে যে শাকসবজি তৈরি হচ্ছে, এখানে হিউজ পরিমাণ হেভি মেটাল তিনি গবেষণা করে পেয়েছেন। তো এটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। এবং এই ইউএস্টের ব্যবস্থাপনা এটি যারা আমাদের মতো বড় কোম্পানি ওয়ালটনের মতো আছে, তাদেরকে অবশ্যই ইউজার হ্যান্ড থেকে এই বিষয়ে সহযোগিতা করা উচিত। আদারওয়াইজ এইটার একটা বিশাল নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এবং যদি এই ইম্প্যাক্টটা আমরা পার্সন এবং কোম্পানি থেকে যে ইম্প্যাক্টটা পড়তেছে, এটা ফাইনালি ওয়েদারে এবং সর্বোপরি ক্লাইমেটের উপরে একটা বড় ইম্প্যাক্ট করতে পারে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি এই জায়গাটাতে দেখেন আমাদের চ্যাট বক্সে একটা নাম্বার, ইমেইল আইডি শেয়ার করছি, মিস্টার সাব্বির। উনি এমএসসিটির এই ট্রেনিং কোঅর্ডিনেটর। আপনাদের যদি কারোর কোনো ট্রেনিং এর রিকোয়ারমেন্ট থাকে, ট্রেনিং পিপিটি রিকোয়ারমেন্ট থাকে, যে কোনো ধরনের সার্ভিসের পার্টটাতে যদি ট্রেনিং রিলেটেড বা আদার্স থাকে, আপনারা একটু ওই নাম্বারটা সেভ করে রেখে কমিউনিকেট করেন। অনেক সময় ট্রেনিং এর সার্টিফিকেটের রিকোয়ারমেন্ট থাকে, যে ট্রেনিং করছি, লাইক গত 2021 সালে আর হার্ড কপি সার্টিফিকেটটা চাচ্ছে, আমি মিস করে ফেলছি। সার্টিফিকেটটা দেন, পরে তিনি একজন লোক পাঠাইছে, আমাদের এখান থেকে নিয়ে গিয়েছে। তো 2021 সাল 2024 সাল, বেশ 1-2 বছর 3 বছর হয়ে গেছে। তো যে কোনো বিষয়ে এই নাম্বারটা একটু রেখে দিয়ে আপনারা এখানে কমিউনিকেট করলে ইনশাআল্লাহ আপনাদের সাথে সাপোর্ট দেব। যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা মনে শেষ। আচ্ছা, মির্জা আবিদুর রহমান, আপনি কিছু হ্যান্ড রেজ দেখতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এমএসসিটি কে সুন্দর একটি ট্রেনিং সেশনের আয়োজন করার জন্য। আর পাশাপাশি স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটি সেশন নেওয়ার জন্য। তো আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের ক্লাইমেট প্রোটেকশনে এসডিজি, যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এটা কতটুকু ভূমিকা পালন করতেছে? আচ্ছা, সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এই ক্লাইমেট চেঞ্জের, আমি আগেই বলেছি, কিছু অর্গানাইজেশন এটাতে কাজ করতেছে এবং এই অর্গানাইজেশনের যে গোল,
এটা সম্পূর্ণ এসডিজি যে 17টা গোল আছে তার সাথে অ্যালাইন করা আছে। তো ক্লাইমেট চেঞ্জ প্রিভেনশন এবং এসডিজি গোল আসলে দুইটা একই অর্গানাইজেশনের দুইটা উইংস আমরা বলতে পারি। তো যদি আমরা ক্লাইমেট চেঞ্জকে প্রতিরোধ করতে পারি, আমাদের এসডিজি যে লক্ষ্যমাত্রা সেটা কিন্তু পূরণ করা সম্ভব। এসডিজি একটি গোল আছে যে ক্লিন এনার্জি। তো এই ক্লিন এনার্জির মানে ক্লিন এনার্জি অ্যাচিভমেন্টের জন্যই কিন্তু এই যে বিভিন্ন আহ, বিভিন্ন কর্মযজ্ঞ চলছে, যেমন প্যারিস অ্যাকর্ড বলেন বা এই ধরনের কর্মকাণ্ড। তো আসলে এই ক্লাইমেট চেঞ্জের যে সমস্ত কার্যকলাপ হচ্ছে সারা বিশ্বে ইউনাইটেড নেশনের পক্ষ থেকে, সেটা এই এসডিজির যে গোল সেটাকে কেন্দ্র করেই মূলত হচ্ছে। তো এসডিজি এবং ক্লাইমেট চেঞ্জের যে প্রিভেনশন সেটা সম্পর্কে একবারে ওতপ্রোত আমি বলবো। আমি চ্যাট বক্সে ওকে, আরেকটি প্রশ্ন ধন্যবাদ স্যার। দেখলাম যে ধন্যবাদ। চ্যাট বক্সে একটি প্রশ্ন দেখলাম যে ক্লাইমেট চেঞ্জের ফলে আমাদের বরেন্দ্র এরিয়াতে কি প্রভাব পড়তেছে, এরকম একটা প্রশ্ন করতে। তো বরেন্দ্র এরিয়া মেবি আমাদের বরেন্দ্র এরিয়া বলতে আমরা যেটা বুঝি যে যেমন দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী, বগুড়া, জয়পুর, হাট, এই এরিয়াগুলোকে বরেন্দ্র এরিয়া বলে থাকি আমরা। তো যদি আমরা গত 20 বছরের যদি আমরা ওয়াটার রেইনফলের দিকে চিন্তা করি, তো দেখা যায় যে বাংলাদেশের গড় বৃষ্টিপাত যদি হয় 2200 মিলিমিটার, সেখানে বরেন্দ্র এরিয়াতে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম। এটা অ্যারাউন্ড 1300 বা 1400 এরকম হয়ে থাকে। তো এই ক্লাইমেট চেঞ্জের ফলেই কিন্তু তাদের এই রেইনফলটা কমে গেছে, এবং রেইনফল কমার ফলে কি যেটা হয়েছে যে তাদের মধ্যে আহ, এই বিভিন্ন জায়গায় মরুকরণ হয়েছে, খরার পরিমাণ বেড়ে গেছে, এবং বিভিন্ন লোক নদীর পানি শুকিয়ে গেছে। তো বিভিন্ন লোক যারা হচ্ছে কৃষি কাজ করতো বা যারা হচ্ছে নদীর উপর নির্ভরশীল, মাছ ধরতো, কৃষক, জেলে, তাদের কিন্তু অনেকে কর্মহীন হয়ে গেছে। তো বরেন্দ্র এরিয়াতে আসলে ক্লাইমেট চেঞ্জের প্রভাব একেবারে সরাসরি আমরা দেখতে পাই, বিভিন্ন সময় আপনারাও দেখেছেন। তো আমরা বলতে পারি যে বরেন্দ্র এরিয়াতে ক্লাইমেট চেঞ্জের প্রভাব সবচেয়ে বেশি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। আশা করি আপনার উত্তর পেয়েছেন। থ্যাংক ইউ। স্যার শুনতে স্যার পাচ্ছেন? আমার কোশ্চেন ছিল, আমি মোহাম্মদ বদিউজ্জামান বলছিলাম। জি প্লিজ। স্যার আপনার কাছে দুটা প্রশ্ন ছিল, আর মনিরুজ্জামান স্যারের কাছে একটা প্রশ্ন ছিল। যাই হোক, জি আমি বলেন একটা please। ইলেকট্রিক্যাল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আসি, যেহেতু মেনটেনেন্সে। তো আমার ট্রেনিং করা আগ্রহটা আমার খুব আগে থেকে। এর আগে আমি এমএসসি থেকে ইন্টারনাল অডিটরে ট্রেনিং করছি 4500 তো আসলে আমার কাছে খুব ভালো লাগে ট্রেনিংটা। তো প্রশ্ন আপনার কাছে যে দুটো আছে, সেটা হচ্ছে যে আমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যারা ইউটিলিটি সেক্টরে আপনার জেনারেটর আছে, যখন তেলের জেনারেটর চলে তখন যে ধোঁয়াটা হয়, কালো ধোঁয়াটা হয়, এই কালো ধোঁয়া মানে পরিমাণটা কিন্তু বেশি হয়ে যায় বা কম হয়, এটার জন্য কিন্তু পরিবেশ দৃষ্টি কিন্তু নষ্ট হয়ে যায়। এখন সোলার যদি স্থাপন করি ছাদের উপরে, এই সোলার দিয়ে কিন্তু আপনার পুরো ফ্যাক্টরি কভার করা সম্ভব না, আরবি দিয়ে কোনো সম্ভব না। এখন যে আরবি লাইনটা যদি না থাকে তাহলে জেনারেটর চালাতে হয়। এই যে জেনারেটর যে ধোঁয়াটা হয়, এই ধোঁয়া থেকে পরিবেশ নষ্ট হয়, জেনারেটর বিকল্প কি হিসাবে আমরা ফ্যাক্টরি চালাতে পারি। এক। 2 নম্বর প্রশ্ন হলো, যখন ফ্লোরে সুইপিং লাইনে যখন আপনার ফেব্রিক বডি যখন সেলাই হয়, তখন কিন্তু ডাস্ট উড়ন্ত অবস্থা থাকে, অ্যাডজাস্ট ফ্যানের মাধ্যমে তখন ডাস্টটা উড়ে যায়, ওইখানে একটা পরিবেশ নষ্ট হয়, ওইটা কি করা যায়? এই হচ্ছে দুটো প্রশ্ন আচ্ছা, আপনার ধন্যবাদ। কাছে। ধন্যবাদ, আমার আপনার প্রশ্ন মনিরুজ্জামান আমি স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো স্যার, আমি ট্রেনিংটা অনেক আগে থেকে আমি করে আসছি বিভিন্ন সেক্টর থেকে। তো আমার এক জিনিসটা হচ্ছে, আমি কোনো বললাম না যে ট্রেনিং জিনিসটা এবং সার্টিফিকেট সংগ্রহ করা আমার কাছে খুব একটা লাইক, একটা মনে করা একটা হবি হয়ে গেছে। তো শিবির মধ্যে আমি এই সার্টিফিকেট গুলো উল্লেখ করি, ট্রেনিং গুলো উল্লেখ করি। যখন না আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে গিয়েছিলাম, আমি নাম বলবো না, ইন্টারভিউ দেওয়ার জন্য। তো ওইখানে আমার সিভিটা দেখছেন, করছেন, বেশ ভালো পছন্দ করছে, ইন্টারভিউ নিচ্ছেন। তো আমাকে বললো যে এত ট্রেনিং কেন? আমার তো প্রায় 24টা পর্যন্ত ট্রেনিং করা আছে, সার্টিফিকেট আছে, এত ট্রেনিং কেন? এগুলো করা ভালো না, কোনো প্রয়োজন নাই। যদি আমাদের ডিপার্টমেন্টের ডিজিএম স্যার বলছিল যখন ভাইবার সময়, স্যার আমি যে ট্রেনিং যে করতেছি, এটা কি ওরা কি ন্যারো মাইন্ডে কি মানে নেগেটিভ হিসাবে নিল, নাকি
আমার জ্ঞান বৃদ্ধি কি মানে ওনার কাছে খারাপ মনে হচ্ছে কোনটা স্যার? এটা বুঝতে পারতেছে, এটা স্যার মনে জমা স্যার একটা আমার প্রশ্ন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমি আমার প্রশ্ন যেটা করেছিলেন আমার কাছে সেটার উত্তর দিচ্ছি। ও আপনার প্রথম প্রশ্ন ছিল যে আসলে জেনারেটর চালানোর ফলে পরিবেশের যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এটার বিকল্প কি? আসলে যে কোনো রাজু, আমি 5 যখনই আমরা মিনিট এনার্জি পরে ব্যবহার আসবো। করি। রাজু, আমি 5 থেকে 7 মিনিট পরে আসবো, হ্যাঁ? ওই ভাইয়ের অ্যান্সারও দিব, বাট তুমি একটু তোমার মতো করে চালাও। ওকে ভাই, ঠিক আছে, ঠিক আছে। তো আপনার প্রথম প্রশ্নের উত্তর যদি আমি বলি যে আসলে আহ, যত বেশি আহ, আমরা অ্যাক্টিভিটি যেগুলো করি ইন্ডাস্ট্রিয়াল, বিভিন্ন এনার্জি আমরা ব্যবহার করি, যত বেশি আমরা এই এনার্জি ব্যবহার করব তত বেশি জিএইচজি ইমিশন হবে। আপনারা জানেন তো জিএইচজি ইমিশন হলেও মানে কম বেশি রেট আছে কিন্তু। আপনি জেনারেটরে যদি গ্যাস চালিত জেনারেটর হয় সেখানে ইমিশন হবে একরকম, যদি আপনি ডিজেল চালান সেখানে হবে ইমিশন আরেকরকম। তা আপনি জেনে থাকবেন হয়তো যে আপনি যদি জেনারেটর গ্যাসে চালান সেখানে কম্বাশনটা বেশি হয়, এই জন্য সেখানে ইমিশন কম হয় তুলনামূলক। যদি আপনি ডিজেল চালান তাহলে সেটাতে কিন্তু অনেক বেশি কনজাম্পশন হয়ে যায়। তো আপনি এক্ষেত্রে যদি আমরা ক্লাইমেট চেঞ্জের যে প্রিভেনশন তার মধ্যে দেখেছিলাম যে এই ডিজেল ফুয়েল বা ডিজেল পেট্রোল ফুয়েলটা কমাইতে হবে। তো আপনি ডিজেল না পুরায়ে যদি আপনি গ্যাস জেনারেটর চালান সেখানে কিন্তু ইমিশন রিডাকশন হবে। আসলে ইমিশন হবে না এরকম কিছু কিন্তু কখনো বলা হয় নাই, বা ওয়ার্ল্ডের কেউ বললেও এটা মানবে না, কারণ শক্তি ছাড়া মানে এনার্জি ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। কিভাবে এই শক্তিটাকে আরো এফিশিয়েন্টলি ব্যবহার করা যায়, আরো রিডাকশন করা যায়, এটাই কিন্তু আমাদের টার্গেট। আর এর পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে যতটুকু সম্ভব রিনিউয়েবল এনার্জি দিয়ে আপনার জেনারেটর চালানো লাগতেছে যে কারণে আরইবি লাইন যখন থাকতেছে না তখন আপনি চালান, বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি চালান। তো এই জিনিসটা যত আপনার পাওয়ার কনজাম্পশন যতটুকু আছে, ডিমান্ড যতটুকু আছে, সেটাকে আপনি চেষ্টা করবেন যে 100% রিনিউয়েবল এনার্জিতে কিভাবে কনভার্ট করা যায়। এটা করতে পারলে আপনার সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে, এবং ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হয়তো আপনার বেশি হবে, বাট ইমিশনটা একেবারে শূন্যের দিকে চলে আসবে। আর যদি আপনার জেনারেটর চালাতেই হয় সেক্ষেত্রে আপনি ডিজেলটা মানে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সেখানে গ্যাস চালিত যে জেনারেটর সেটা চালানোর চেষ্টা করবেন, সেক্ষেত্রে ইমিশন কিছুটা কমবে। কারণ আমরা দেখেছি যে ডিজেলের সবচেয়ে বেশি ইমিশন হয়ে থাকে ডিজেল চালিত যে জেনারেটর সেখানে। ঠিক আছে। আর আপনি যেটা করতে পারেন যে ইমিশন কমানোর জন্য বিভিন্ন টেকনোলজিও ব্যবহার করা যায়, যেমন যে চিমনি আছে আপনার জেনারেটরের, সেখানে বিভিন্ন এটিপি প্ল্যান্ট স্থাপন করা যায়। যদি আপনি জেনারেটর যে চিমনি আছে সেখানে আপনি এটিপি স্থাপন করেন, মানে এয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট, তাহলে কিন্তু সেখান থেকে ইমিশনটা একবারে শূন্যের কোঠায় নেমে আসবে। সো বিভিন্ন ভাবে কিন্তু আপনি এটা আপনি সলভ করতে পারেন। আর দ্বিতীয় প্রশ্নটা আপনার কি ছিল আমি ভুলে গেছি, দ্বিতীয় প্রশ্নটা আরেকবার একটু বলেন। সুইং ফ্লোরে যখন আপনার ফেব্রিক কাটা হবে বা ও ও সেলাই ও হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়া বুঝতে পারছি। তো আপনার প্রশ্ন ছিল যে ফ্লোরে যখন অনেক ডাস্ট উড়ে তখন এটা কন্ট্রোলের জন্য কি করা যেতে পারে। যদিও এটা আমি বলেছি যে এটা এয়ার পলিউশন একটা ইস্যু, তো এইগুলোকে আমরা বলি সাসপেন্ডেড পার্টিকেল, এসপিএম বলা হয়ে থাকে, যে সাসপেন্ডেড পার্টিকেল বলা হয় যে যেগুলো বাতাসে ভেসে থাকে যে ডাস্টগুলো। তো আসলে এই ডাস্টের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এটা আসলে পয়েন্ট সোর্সে আছে নাকি নন পয়েন্ট সোর্স আছে। পয়েন্ট সোর্স বলতে যদি এটা একটা জায়গা থেকে নির্গমন হয় এই ডাস্টটা, তাহলে আপনি ওই পয়েন্ট সোর্সটাকে টার্গেট করে আপনাকে এই ডাস্টটা কন্ট্রোল করতে হবে। যদি আপনার এটা নন পয়েন্ট সোর্স হয়, মানে বিভিন্ন জায়গা থেকে, ধরেন একটা রুমে যদি একটা পাইপ দিয়ে আপনার এই ডাস্টটা জেনারেট হয়, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি পয়েন্ট সোর্স ধরে ওই পাইপলাইন থেকে যাতে এই ডাস্টটা আর নির্গত না হয়, বা হলেও এটা প্রপার প্রপারলি যেটা ইউটিলাইজ করা যায় সেটা করবেন। এবং যদি আপনার নন পয়েন্ট সোর্স হয়, মানে পুরা পুরা রুম থেকে বলেন বা পুরা বিল্ডিং থেকে যদি ডাস্ট উৎপন্ন হয়, এই ধরনের এসপিএম সলিড পার্টিকেল যদি নির্গত হয়, তাহলে আপনাকে এক ধরনের ইয়া করতে হবে। তো এটার ক্ষেত্রে আমরা
এখন সারা ওয়ার্ল্ডে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করতেছে, বাংলাদেশেও আছে। আপনারা দেখবেন যে এটা ডাস্ট কালেক্টিং সিস্টেম আছে, খুবই ইফেক্টিভ এবং খুবই আধুনিক ডাস্ট কালেক্টিং সিস্টেম কিছু ইন্ট্রোডিউস হয়েছে। এই ডাস্ট কালেক্টিং সিস্টেমে কিন্তু আপনি পয়েন্ট সোর্স থেকে এবং নন পয়েন্ট সোর্স থেকে ডাস্টগুলো কালেক্ট করে আপনি এটাকে একটা জায়গায় আপনি স্টোর করতে পারবেন। তো আপনার ফ্লোরে যে ডাস্টগুলো উঠতেছে, প্রথমে সেটার সোর্স আপনি নির্ধারণ করেন যে আসলে কোন সোর্স থেকে এটা ডাস্টটা প্রডিউস হচ্ছে। তো তারপরে সেখান থেকে আপনি ডাস্ট কালেক্টিং সিস্টেম যদি ইফেক্টিভ সেখানে ইনস্টল করেন, তাহলে এই পুরো ডাস্টটা কিন্তু সেখানে কালেক্ট হয়ে যাবে। কালেক্ট হওয়ার পরে আপনাকে যেটা চিন্তা করতে হবে যে কালেকশনের পরে এই ডাস্টটা কি আপনি টেস্ট করবেন। টেস্ট করে দেখবেন যে এটা হ্যাজার্ডাস কি নাকি হ্যাজার্ডাস না। যদি হ্যাজার্ডাস হয় সেটাকে অবশ্যই প্রপার গাইডলাইন অনুযায়ী আপনাকে ডিসপোজ করতে হবে। আর যদি হ্যাজার্ডাস না হয় তাহলে আপনি সেটাকে ল্যান্ডে ডাম্পিং করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এই ধরনের কালেক্টিং থেকে যে ডাস্টগুলো প্রডিউস হচ্ছে সেটা কিন্তু সরাসরি ডাম্পিং করা যাবে না যদি সেটা হ্যাজার্ডাস ডাস্ট হয়। আশা করি আপনি বুঝতে পারছেন। থ্যাংক ইউ রাজু থ্যাংক ভাই। ইউ স্যার। আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে মনিরুজ্জামান স্যারের কাছে। হ্যাঁ, আমি এটাতে যাচ্ছি, আপনার কোশ্চেনের অ্যান্সারে যাচ্ছি। জি, একটা ট্রেনিং এর ফার্স্ট বেনিফিট কি? ফার্স্ট বেনিফিট হচ্ছে আপনি যখন কোনো ট্রেনিং করবেন, এই যে আজকের যে ট্রেনিং আমরা এসেছি, এই ট্রেনিং থেকেই যদি আমরা বলি, ফার্স্ট ওয়ান, আপনি এখানে একটা প্রফেশনাল গ্যাদারিং পাইছেন। এখানে আমাদের যতগুলো পার্টিসিপেন্ট ছিল সবাইকে যেহেতু আমরা একটা আমব্রেলার নিচে নিয়ে যাব, দ্যাট মিনস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে যাব, এই যে একটা প্রফেশনাল গ্যাদারিং পেলেন, ওয়ান আনাদার কমিউনিকেশন বেসড অন প্রফেশনালিজম। নাম্বার টু, আপনি এই জায়গাতে আসার পরে এই যে ট্রেনিং এর প্রফেশনাল জায়গাটা পাইলেন, এটাকে ইউটিলাইজ করার জন্য আপনার মেন্টালিটি ঠিক রাখলে আপনি আরেকটা বেনিফিট পাবেন, যে আপনার ট্রেনিং দরকার, সার্টিফিকেট দরকার, নলেজ দরকার, ডকুমেন্ট দরকার, সবকিছু এখান থেকে পাবেন। থার্ড ওয়ান হচ্ছে স্পেসিফিক, আজকে যেমন আমরা এসেছি ক্লাইমেট চেঞ্জে কি ইফেক্টিভনেস আছে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটাকে জানার জন্য এই নলেজটা পাচ্ছি। সো একটা ট্রেনিং এর বেনিফিট অনেক। এখন আসি আপনার প্রশ্নের স্পেসিফিক অ্যান্সারে। আপনি যখন সিভি দিয়েছেন, সিভির ওইখানে আপনি তাদের রিকোয়ারমেন্ট গুলা জানেন, এই কারণেই আপনি সেখান থেকে কল পেয়েছেন। আপনি যদি না জানতেন আপনাকে কল করতো না। সো এই যে আপনার এখানে 30 বা 40টা ট্রেনিং করছেন, সব ট্রেনিং এর নলেজ গুলা মিলে একটা জায়গাতে আপনার যখন আসছে, সো এই নলেজটা আপনি আপনার সিভিতে এটাকে উল্লেখ করছেন, তারপরে তারা কিন্তু আপনাকে সিলেক্ট করছে। আপনার সব নলেজ প্র্যাকটিক্যাল পার্ট থেকে আসে নাই, সব নলেজ একাডেমিক পার্ট থেকে আসে নাই। সো প্র্যাকটিক্যাল পার্টে কাজ করার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট রেইজ হয় যে আমার এটা জানা দরকার, আমি এটা কম জানি, আমি এটা জানি না। সো কম জানি বা জানি না এই রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করার জন্য ট্রেনিং এর দরকার হয়। সো যিনি বলেছেন যে এত ট্রেনিং এর প্রয়োজনীয়তা কোথায়, এত ট্রেনিং করা লাগবে না, ওটা তার ব্যক্তিগত মতামত। বাট ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট এটা এমন একটা জিনিস, যখন কোনো ব্যক্তি দেখবেন যে ট্রেনিং করতে চায় না, ট্রেনিং এ মন বসে না বা ট্রেনিং এর প্রতি আগ্রহ নাই, ওই ব্যক্তির প্রমোশনের জায়গাটা, ওই ব্যক্তির নলেজ লেভেলের জায়গাটা, ওই ব্যক্তির প্রফেশনাল কমিউনিকেশনের জায়গাটা কম্পারেটিভলি যারা ট্রেনিং অ্যাটেন্ড করে বা যারা ট্রেনিং করতে চায় তাদের থেকে অনেক কম। একটা সার্টেন পিরিয়ডে যায় এনারা হারিয়ে যায়, কারণ ট্রেনিং করবেন না। আজকে আমাদের সাস্টেনেবল একটা জোয়ার চলছে সারা ওয়ার্ল্ডে, না? সো এই সাস্টেনেবিলিটি নিয়ে যখন আপনাকে কাজ করতে হচ্ছে, সো সাস্টেনেবিলিটি এনভায়রনমেন্টাল পার্ট, সাস্টেনেবিলিটি ইকোনমিক্যাল পার্ট, পিপল পার্ট, তিনটা পার্ট নিয়ে কাজ হচ্ছে। আমরা এখানে কয়জন জানি পিপল পার্টের সাস্টেনেবিলিটি? আমরা এখানে কয়জন জানি ইকোনমিক্যাল পার্টের সাস্টেনেবিলিটি? ওই যেই অর্গানাইজেশনে গিয়েছেন, ওনারা যদি সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করতে চায়, তাহলে ওনাদেরকে কিন্তু ওই ব্যক্তিকে খুঁজতে হবে যিনি এই বিষয়গুলো জানেন। সো এই বিষয়গুলো আমরা কোনো একাডেমিক বইতে পড়েছি? পড়ি নাই। সো আমাদের একাডেমিক বইতে পড়িনি, এখন কোথায় পড়বো? এই ট্রেনিং এন্ড লার্নিং এর মাধ্যমে। এই জন্য যে যা বলেছে ওনার ব্যক্তিগত মতামত,
বাট ওভারঅল আমি যে মতামতটা দিয়েছি এটা ট্রেনিং এন্ড লার্নিং এর ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা এবং এটার বাস্তবতা রয়েছে যে আসলে এটা করলে আমাদের ডেভেলপমেন্ট হয়, সেলফ ডেভেলপমেন্ট, গ্রুপ ডেভেলপমেন্ট, সাথে সাথে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, ফাইনালি এই সমস্ত ডেভেলপমেন্ট মিলে আমাদের কান্ট্রি ডেভেলপমেন্ট হয়। ক্লিয়ার আপনি? স্যার ক্লিয়ার, অনেক ভালো লাগলো। তো আমার ট্রেনিং শুধু আপনার কাছে এবং আব্দুল আলিম স্যারের কাছে, এই দুটাই মানে এসএমএস থেকে দুই জায়গা থেকে আমি ট্রেনিং করে, আসলে উনি রুয়েট থেকে পাশ করে আসছে তো কোনো ট্রেনিং নাই, জাস্ট সার্টিফিকেটটা ওনার বিএসসি ইঞ্জিনিয়ার, অথচ ওনার প্রমোশন হচ্ছে ডিজিএম পর্যায়ে। উনি ট্রেনিং এর ব্যাপারে ও একদম নাকত, মানে ট্রেনিং করা থাকে উনি মানুষ তো পছন্দই করে আমরা, না। আমরা তো মানুষ। ওনাকে আবার কেউ পছন্দ করে না। হ্যাঁ, সো আমরা তো মানুষ, এক একজন এক এক রকম ভাবে চলি। মানুষ যেহেতু ভিন্ন মতামত থাকবে, আপনাকে চিন্তা করতে হবে আপনার ভিশন কোথায়। ভিশন অনুযায়ী আপনি মিশন যখন সেট করবেন, দ্যাট মিনস আপনার ডেভেলপমেন্ট তখন প্রয়োজনীয়তা চলে আসবে। আমাদের সময় একেবারেই শেষ, 1 মিনিট সময় আছে আমাদের যে নির্দিষ্ট সময় আমরা দিয়েছিলাম। সো আমরা মনে হয় শেষ করতে পারি। স্যার রাজু একটা ভাই, মিনিট করতে চাই মোস্তাফিজুর রহমান রাজু স্যারকে। হ্যালো। জাস্ট 1 সেকেন্ড, ওয়ান সেকেন্ড কিছু বলতে হ্যাঁ চাই। হ্যাঁ হ্যাঁ, জি প্লিজ, জি আপনি জি অনেক প্লিজ। সময় হ্যান্ড রেজ করছেন। জি, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ মুস্তাফিজুর রহমান রাজু স্যারকে যে ওয়ান্ডারফুল স্পিচ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি রিয়েলি আমি কি বলবো, মানে সত্যি খুব ভালো লাগছে ওনার এই স্পিচটা, যেটা অনবদ্য, মানে আমি কিছু শিখছি আজকে এবং যা শিখলাম আমি এটা বাস্তবায়ন করতে চাচ্ছি, আমার ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, মানে আমার ফিল্ড লেভেলে। তো এগেন এন্ড এগেন থ্যাংক ইউ স্যার, দ্যাটস অল স্যার। থ্যাংক ইউ মিস্টার রফিকুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ। সবাইকেই ধন্যবাদ। এরকম একটা সেশনে সবার কর্মব্যস্ততা, এই পিরিয়ডটা ফ্যামিলি টাইম বা রেস্টের টাইম, সবকিছু বাদ দিয়ে এই সেশন আসছেন। আপনারা আসার কারণে আমাদের সেশনটা ফ্রুটফুলি হয়েছে। সো আশা করি যতটুকু আপনাদের লার্নিং হয়েছে এটা কাজে লাগালে ইনশাআল্লাহ আমাদের ইন্ডাস্ট্রিয়াল পার্ট কিছুটা হলেও ডেভেলপমেন্ট হবে। সাথে সাথে যদি এর থেকে মোর অ্যান্ড মোর ডেভেলপমেন্টের প্রয়োজন হয় ট্রেনিং অ্যান্ড লার্নিং পার্ট বা আদার্স পার্টে, আমাদের সাথে যোগাযোগ করেন, চেষ্টা করবো আমরা আপনাদেরকে সাপোর্ট দিতে। ওকে, থ্যাঙ্কস টু অল। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল আমাদের পক্ষ থেকে। গুড নাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ রাজু ভাই, সবাইকে এত আপনাকে। সুন্দর একটি আপনি একটি থ্যাংক ইউ সেশন স্যার, থ্যাংক ইউ অংশগ্রহণ স্যার, করার আসসালামু জন্য, আলাইকুম। এবং ওয়ালাইকুম এমএসসিটি আসসালাম। মনিরুজ্জামান ভাইকেও ধন্যবাদ, এবং যারা শুনেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের সেশনটি আমরা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।